নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় কলকাতায় আপনাদের স্বাগত। এবং সকাল থেকে ভোট গ্রহণ চলছে আমাদের রাজ্যের 7টি কেন্দ্রে এবং পাশাপাশি প্রায় 49টি কেন্দ্রে লোকসভার যে নির্বাচন সেই নির্বাচন চলছে দেশের। এবং সেক্ষেত্রে উত্তরপ্রদেশে হলো 14টি, ওয়েস্ট বেঙ্গলে 7টি, বিহারে 5টি, উড়িষ্যায় 5টি, ঝাড়খণ্ডে 3টি, জম্মু কাশ্মীরে 1টি, লাদাখে 1টি এবং মহারাষ্ট্রে 13টি। এবং তার ভিতর উল্লেখযোগ্য ক্যান্ডিডেট এবার যারা রয়েছেন তারা স্মৃতি ইরানি আজকে আছেন, তিনি পরীক্ষার মুখে, এবং রায়বেরেলি থেকে আছে রাহুল গান্ধী, এবং সেই সঙ্গে লখনৌ থেকে আছে রাজনাথ সিং। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় আছে যে দাঁড়াচ্ছেন বীজভূষণের ছেলে কিরণ ভূষণ, তিনিও কিন্তু আজকে এই পরীক্ষায় রয়েছে, অর্থাৎ একটা নির্বাচনী পরীক্ষা, সেই পরীক্ষায় তারাও কিন্তু আজকে প্রার্থী। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে নজর সমস্ত দিকেই রয়েছে এবং নজর রয়েছে রাজ্যের 7টি কেন্দ্রের দিকে। এবং 7টি কেন্দ্রে সকাল থেকে বিক্ষিপ্তভাবে গণ্ডগোল শুরু হয়েছে এবং বিভিন্ন জায়গায় ছোটোখাটো মাঝারি অনেক গণ্ডগোলই হচ্ছে। এবং সমস্ত গণ্ডগোলের আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। এবং পাশাপাশি এটাও আপনাদের সামনে তুলে ধরতে চাইছি যে কিছুক্ষণ আগে ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে ভোট কেন্দ্র। বনগাঁ লোকসভার ভোট কেন্দ্র ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে, আতঙ্কে বুথ ছেড়েছেন ভোটাররা। এবং পঞ্চম দফা সকাল থেকে নির্বিঘ্নে ভোট হচ্ছিল এখানে এই বনগাঁ লোকসভা কেন্দ্রে। হঠাৎ প্রবল ঝড় বইতে থাকে, শুরু হয় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে বাগদার মসামপুর ভোট কেন্দ্রের অস্থায়ী ছাউনি এবং রাজনৈতিক দলের যে সমস্ত ক্যাম্প ছিল সবই প্রায় কার্যত ঝড়ে উড়ে চলে গিয়েছে। এবং স্থানীয়রা জানিয়েছেন, তারা জানিয়েছেন যে প্রবল বেগে হাওয়া বইতে থাকে এবং সেখানে ঝড়ের দাপটে কেন্দ্রে যারা ভোটে দিতে এসেছিলেন তারা কোনো মতে দৌড়ে পালান এবং কিছু আছে ভোট কেন্দ্রের মধ্যে আশ্রয় নিয়েছিল। যদিও ভোট কেন্দ্র বলে আর ওখানে এই মুহূর্তে কিছু নেই, প্রায় সবই প্রায় উড়ে চলে গেছে। প্রবল বৃষ্টি হচ্ছে এবং আপনারা যে চিত্রটা দেখতে পাচ্ছেন সেই চিত্রতে পরিষ্কার যে ভোট কেন্দ্রে কোনো ভোটার আর নেই। যে কয়েকজন রয়েছেন তারা কিন্তু ওই ভোট কেন্দ্রের ভিতরে কোনো মতে মাথা গুঁজে রয়েছে। বাইরে কোনো অস্থায়ী ক্যাম্প, যে সমস্ত রাজনৈতিক দলের ক্যাম্প ছিল সেই সমস্ত ক্যাম্প ঝড়ের চোটে উড়ে চলে গিয়েছে। এবং এটা গাইঘাটা ঝাউডাঙ্গা পঞ্চায়েতের আংড়াইল 217 নম্বর বুথের ঘটনা। এবং সেই 217 নম্বর বুথের ওখানে এই মুহূর্তে ভোট গ্রহণ পুরো সম্পূর্ণরূপেই বাতিল হয়ে রয়েছে। এবং পাশাপাশি অন্য আরেকটি চিত্র দেখিয়ে নেব যে লিলুয়ার বজরংবলী মার্কেট সংলগ্ন ডন বস্কো গভর্নমেন্ট কোয়ার্টারে বুথের বাইরে বোমাবাজির অভিযোগ উঠেছে। এবং এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং ভোট দিতে আসারা ভোটাররা তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং বিশাল পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং চলছে পুলিশ এবং সেন্ট্রাল ফোর্সের টহলদারি। অন্যদিকে উত্তর হাওড়ার গোলমোহর এলাকায় সেখানেও কিন্তু উত্তেজনা ছড়িয়েছে। শাসক দলের বিরুদ্ধে বহিরাগতদের নিয়ে বুথ জ্যাম করার অভিযোগ উঠেছে এবং খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে তাড়া করে বহিরাগতদের এলাকার থেকে সরায়। লিলুয়ার বজরঙ্গী মার্কেট অঞ্চলে এবং সংলগ্ন ডন বস্কো গভর্নমেন্ট কোয়ার্টারে বুথের বাইরে বোমাবাজির অভিযোগ উঠেছে। এবং আপনারা যে চিত্র দেখছেন সেখানকার যে চাঞ্চল্য একটা সৃষ্টি হয়েছে সেই চাঞ্চল্যকর ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং মানুষজন দৌড়চ্ছে ভয়ে এবং সেখানে ভোটাররাও আতঙ্কিত হয়ে গেছিলেন এবং যারা ছিলেন তারা অধিকাংশ লোকই তো সেখান থেকে চলে গেছে। যদিও এখন ওখানে পুলিশ এবং সেন্ট্রাল ফোর্সের টহলদারি রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গুলির খোলও পর্যন্ত পড়ে রয়েছে, অর্থাৎ ফায়ারিং একটা হয়েছে এবং সেটা কোন পক্ষ চালিয়েছে সেটা তো অভিযোগ, পাল্টা অভিযোগের একটা প্রেক্ষাপট তৈরি হয়েই থাকে যে কোনো উত্তেজনা বা গণ্ডগোল হলে। এবং এক্ষেত্রেও তাই হয়েছে, এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে দোষারোপ করছে, অপর পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে দোষারোপ করছে। এবং শাসক দলের বিরুদ্ধে যেখানে উঠেছে বহিরাগতদের নিয়ে বুথ জ্যাম করার অভিযোগ, সেটা অবশ্য উত্তর হাওড়ার গোলমোহর এলাকায় এবং সেই চিত্রও আমরা আপনাদের সামনে তুলে ধরছি। পাশাপাশি এই বিষয় নিয়ে আমরা সারা দিনভর আলোচনা করছি এবং আলোচনার সঙ্গে আমাদের সঙ্গে অংশগ্রহণ করছেন, ইতিমধ্যে আমাদের স্টুডিওতে এসে পৌঁছেছেন বিজেপির তরফ থেকে রয়েছেন হলো অনুপ বোস এবং অনুপ বোসকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। সেই সঙ্গে রয়েছেন প্রদীপ সিং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং কংগ্রেসের পক্ষ থেকে মানস রায়চৌধুরী। এবং আমরা এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং সেই আলোচনার প্রেক্ষাপটে যেরকম রাজনৈতিক বিষয় থাকবে এবং সেই সঙ্গে থাকবে কাটা ছেঁড়া করার পরে পোস্টমর্টম, এবং সেই পোস্টমর্টমও আমরা রাজনৈতিক পোস্টমর্টম হবে অবশ্যই এবং সেই নিয়ে আলোচনায় রাখবো। আমি প্রথমেই অনুপবাবুর কাছে যাব যে অনুপবাবু, এই যে সকাল থেকে আমরা দেখছি বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় গণ্ডগোলগুলো চলছে এবং এখন এই লিলুয়ার বজরঙ্গী মার্কেট সংলগ্ন কোয়ার্টারের সামনে আপনিও ছবি দেখলেন যে বোমাবাজির অভিযোগ ওঠে, সেখানে গুলির খোল পড়ে রয়েছে। এবং এর আগে যে কটা হলো, অর্থাৎ 4টে ফেজ হয়ে গেছে, সেই 4টে ফেজে কিন্তু গোলাগুলি সেই অর্থে খুব একটা হয়নি। এবং সেক্ষেত্রে যা হয়েছিল মানে ভোটের দিনের আগে হয়েছিল, মূলত মুর্শিদাবাদ এবং ওই অঞ্চলটাতে ভোটের আগে প্রচুর বোমা উদ্ধার হয়েছিল। কিন্তু আজকে যে গণ্ডগোলটা হলো এটা কি বলবেন? এখানে তো কেন্দ্রীয় বাহিনী এবং সেন্ট্রাল ফোর্স সবাই ডিপ্লয়েড হয়েছে, তাহলে কি এখানে প্রশাসনিক নিষ্ক্রিয়তার কোনো কি বিষয় আছে?
না, নমস্কার জানিয়ে সকলকে আমি আমার বক্তব্যটা বলছি। দেখুন, আপনি আশ্চর্য হতে পারেন যে আগের দফাগুলোতে হয়নি, এই দফায় হচ্ছে। আমি কিন্তু বিন্দুমাত্র আশ্চর্য না। আমি জানতাম যে এটা হবে। কেন জানতাম? কারণ আগের দফার বুথভিত্তিক বিশ্লেষণ সমস্ত দলই তো করে, তৃণমূল কংগ্রেস দলও করে। এবার বিষয়টা হচ্ছে, ওরা বিগত 18টা লোকসভার যেগুলো হয়ে গেছে ভোট, সেখানে অ্যানালিসিসটা করে এটা বুঝেছে যে এই সিআরপিএফ যেহেতু আপনার বুথের মধ্যে আছে, বুথের ভেতর বিশেষ কিছু করা যাবে না। ফলস ভোটিং করা একটু এবার অসম্ভবই ধরুন, ঠিক আছে। ওরা কি করতে চাইছে এবার, ওদের স্ট্র্যাটেজিটা যেটা হচ্ছে, যত বেশি সংখ্যক যে অঞ্চল থেকে ওরা ভোট কম পাবে বলে সব দলই তো জানে মোটামুটি যে কোন জায়গায় ভোট পাওয়া যাবে, কোন জায়গায় তাদের ভোট কম আছে। এবার ওরা যে স্ট্র্যাটেজিটা নিয়েছে সেটা হচ্ছে, এবারে কিছু গুন্ডা বদমাশ ছেড়ে দিয়েছে। এই 12 বছর ধরে যারা লালিত পালিত তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, এবং তারা কি করছে, তারা এলোপাতাড়ি ভোটারকে আটকাচ্ছে। একটা সন্ত্রাসের বোম মারে কেন? বোম মারার কারণ এটা, বোম পড়লো, এবার সেই বুথে কি হবে, একটা অরাজকতা সৃষ্টি হবে ভোটারদের মধ্যে, একটা ভীতির পরিবেশ সৃষ্টি হবে। কিছু ভোটার যারা ওদের বিপক্ষে ভোট দিত, তারা হয়তো ওখান থেকে ফিরে এলো সামনে ইয়ে দেখে, ওই বোমাটা দেখে, বোমা পড়া দেখে বাড়ি চলে এলো। তারপর আজকে যা বৃষ্টি বাদলের দিন, হয়তো ভোটটা দিতে গেল না। এই হচ্ছে এদের স্ট্র্যাটেজি। আর মানে একটা দল, দেখুন তৃণমূল কংগ্রেসের কাছে তো পশ্চিমবঙ্গ একটা আঞ্চলিক দল হলো ভারতবর্ষের সবচেয়ে ধনী দল। আঞ্চলিক দলগুলোর মধ্যে প্রচুর পয়সা কড়ি রয়েছে তাদের হাতে, এবং এখানে তারা এই 12 বছর ধরে ওই চুরি ছেঁচড়ামি করানোর জন্য একটা বেশ কিছু লোকের একটা বাহিনী তৈরি করেছে। এবার দেখুন মানুষ কখন রিয়্যাক্ট করে। আজকে যদি তৃণমূল কংগ্রেস এখানে ম্যাক্সিমাম সিটগুলোতে পরাজিত হয়, তাহলে কি এদের মৌরসি পাট্টাটা চলে যাবে। এদের সংসার চলে এইভাবে, তোলাবাদির মাধ্যমে এদের সংসার চলে। রাজনৈতিক কর্মকাণ্ড এরা কী করে জানি না, কিন্তু এদের তোলাবাদির মাধ্যমে ওদের সংসারটা চলে। এবার যখন আপনার জীবিকার উপরে হাত পড়বে, তখন তো আপনি একটু ফিরে দাঁড়াবেনই, সেই রুখে দাঁড়ানো। কিন্তু এইসব রুখে দাঁড়ানোতে কিছু হবে না, জনগণ প্রস্তুত আছে। এবার লোকসভা থেকে তৃণমূল কংগ্রেসের যে সিটগুলোতে আগে মানে সাংসদ ছিল, সেগুলোর ম্যাক্সিমাম থেকেই সাংসদ এবার বিদায় দেবে একেবারে কুলোর বাতাস দিয়ে। আচ্ছা, আর আপনার পারমিশন নিয়ে আমি প্রদীপদাকে একটা কথা বলি। উনি আগের দিন ওনার সাথে ডিবেটে ছিলাম, ওনার যুক্তিপূর্ণ কথা আমার যথেষ্ট ভালো লেগেছে। ওনাকে নমস্কার জানিয়ে আমি একটা তথ্য দিই, কারণ আগের দিন যখন আমি স্টুডিওতে ছিলাম উনি বাড়ি ছিলেন। এবার বিষয়টা হচ্ছে, আমি একটা জিনিস নিয়ে ওনার সাথে কনফ্লিক্ট হয়েছিল, যেটা আমি এখানে বসে শুনতে পাইনি ওনার কথাটা। উনি বারবার বলার চেষ্টা করছিলেন হেডগেওয়ারের সাথে বিবেকানন্দের সাক্ষাৎ হওয়ার বিষয়টা। আমি পরিষ্কার করে দিই, আমি গোলওয়ালকার শুনেছিলাম স্টুডিওতে বসে। যাই হোক, যান্ত্রিক বিভ্রাটের জন্য তো হেডগেওয়ারের বিষয়টা বলে দিই। হেডগেওয়ারের জন্মসাল হচ্ছে 1889, আর স্বামী বিবেকানন্দের মৃত্যুসাল হচ্ছে 1902, এবং 1902 সালে হেডগেওয়ারজির বাবা মা দুজনেই মারা যায় প্লেগে। কারণ আপনারা জানেন পুনে সাইডে, সেটা সেদিনও আপনি বলেছিলেন। না গোলওয়ালকার বলেছিলাম, না ফ্যাক্টস দেখুন। উনি ওনার তত্ত্ব বলবেন, আমি আমার তত্ত্ব বলবো, কিন্তু তথ্যটা দুজনকেই ঠিক রাখতে হবে। কাজে 13 বছর বয়সে উনি কলকাতা মেডিকেলে পড়তেছিলেন 1910 সালে। তখন হচ্ছে ওনার তখন বিবেকানন্দজি প্রয়াত, স্বামী বিবেকানন্দ প্রয়াত। কাজেই সাক্ষাৎ হওয়ার কোনো সম্ভাবনাই নেই 13 বছর বয়সে, তার মধ্যে নিশ্চয়ই। কিন্তু আমি ঘুরে যাব আপনার ওই প্রসঙ্গ থেকে, এক মিনিট 2 সেকেন্ড বলে দিই। কারণ বিষয়টা কি, আপনার চ্যানেলটা তো অনেকেই দেখে, মানুষের কাছে ভুল তথ্য যাতে না যায়। হ্যাঁ, এবার এরকম আষাঢ়ে গল্প বাজারে অনেক আছে, RSS বিশ্ব হিন্দু পরিষদ বা হিন্দু মহাসভা নিয়ে। আমি প্রদীপবাবুকে অনুরোধ করব, উনি যথেষ্ট পড়াশুনো করা মানুষ, ওনার কথা শুনেই বোঝায়, উনি যেন এটা নিয়ে একটু স্টাডি করে দেখেন। এটাই আমার ওনার কাছে অনুরোধই রইল। কিন্তু আপনি যেটা বলছিলেন যে কর্মীদের বুথে বাধা দেওয়া হচ্ছে, এবং সেই ক্ষেত্রে আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি। আমডাঙ্গা সাধনপুর হাই স্কুল সংলগ্ন এলাকায়
300 থেকে 400 অধিক সাধারণ ভোটার তারা সকাল থেকে তাদের ভোটদানে বাধা দেওয়া হচ্ছিল এবং সেখানে শাসক দলের কর্মীরা তাদের বুথে আসতে বাধা দিচ্ছিলেন বলে তারা অভিযোগ তুলেছেন এবং কেন্দ্রীয় বাহিনী পুলিশের নিরাপত্তার মাধ্যমে তাদের পাড়া থেকে বের করে আনা হয়, উলুডাঙ্গা সাধনপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে ভোটদানের জন্য দাঁড় করানো হয় এবং সেখানে লাইনে দাঁড়িয়ে তারা ভোট দিয়েছেন। এবং সেখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধি সাম্য গোস্বামী, এবং সাম্য গোস্বামীর সঙ্গে আমি একটু যোগাযোগ করব যে কি এখন বর্তমানে পরিস্থিতি কি আছে। সাম্য যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে থাকে তাহলে সাম্যর সঙ্গে আমি একটু যোগাযোগ করতে চাইছি। সাম্য, ওখানে এখন কি পরিস্থিতি আছে যদি একটু বিষয়টা ব্যাখ্যা করে বলো, যে সকাল থেকে যে পরিস্থিতি আমরা দেখেছি যে 300 থেকে 400 অধিক ভোটার তারা ভোট দিতে আসতে পারছিলেন না এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনী পুলিশের নিরাপত্তার মাধ্যমে তাদের গ্রাম থেকে বের করে আনা হয়েছে, এবং এই মুহূর্তে তাদের কি পরিস্থিতি আছে? হ্যাঁ, একেবারে বিষয়টা প্রথমে তোমাকে যেটা জানাবো যে ভোট সকাল একদম ভোর 6টায় শুরু হয় এবং তারপরে ঠিক আধ ঘন্টা পর থেকেই কিন্তু এই যে সাধনপুর সেই জায়গার কিন্তু স্থানীয় বাসিন্দারা অর্থাৎ যে ভোটদাতারা তারা কিন্তু অভিযোগ করে তারপর থেকে কিন্তু তারা আর ভোট দিতে আসতে পারছিলেন না। শাসক দল অর্থাৎ তৃণমূলের কর্মী সমর্থকরা কিন্তু তাদেরকে আটকাচ্ছিলেন বুথ মানে বুথে আসার ভোট দিতে আসার ক্ষেত্রে। এবার আমি এখন একটু ছবিটা দেখাবো যে 68 নম্বর বুথ উলুডাঙ্গা সাধনপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, ঠিক এই স্কুলেরই কিন্তু ঘটনা এবং এই স্কুলেরই বাইরে কিন্তু ছবি আমরা দেখাচ্ছি যে একেবারে 300 থেকে 400 জন মহিলা থেকে পুরুষ, এবং তারা কিন্তু অভিযোগও করছে শাসক দলের বিরুদ্ধে যে তাদেরকে কিন্তু আসতে দেওয়া হচ্ছিল না এবং দুজন সিপিএম কর্মী সমর্থককে কিন্তু এর জন্য মারধরও করা হয়। এরপর কিন্তু এখানকার যে স্থানীয় প্রশাসন আছেন সাথে কিউআরটি টিম এবং কেন্দ্রীয় প্রতিনিধি দল কেন্দ্রীয় বাহিনী গিয়ে কিন্তু তাদেরকে তাদের পাড়ার থেকে রেস্কিউ করেন এবং আবার পুনরায় ভোটদান কেন্দ্রে নিয়ে আসেন। এই বিষয়ে যখন আমরা তৃণমূল প্রতিনিধিদের প্রতিক্রিয়া নিতে যাই তখন কিন্তু তারা গোটা বিষয়টাকে অস্বীকার করেন এবং তারা জানান যে ভোটদান সম্পূর্ণ কিন্তু একেবারে নিজের থেকে এবং যার যার ব্যক্তিগত মতামত। কিন্তু তারা কিন্তু এমনটাও অভিযোগ করেন যে বামেদের সাথে যে এখানে বামেদের সাথে একটা বিজেপির কিন্তু সমঝোতা হয়েছে, যে এখানকার যারা বাম সমর্থক রয়েছেন তারা কিন্তু ওটা ভোটটি শিফট করবে বিজেপির দিকে। মূলত এই কারণেই হয়তো তারা হয়তো বুথ জ্যাম করছিল এমনটা অভিযোগ করছে সিপিএম কর্মী সমর্থকরা। অন্যদিকে যদি দেখা যায় তাহলে এটা দেখতে বলবো যে এই যে বুথের যে কেন্দ্র সেখানে কিন্তু যখন কেন্দ্রীয় বাহিনী পুলিশ ছিলেন তখন কিন্তু কর্মী সমর্থকদের ভিড় দেখা যাচ্ছিল না, কিন্তু আস্তে আস্তে একতরফা কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধিরা চলে যায় তারপরে কিন্তু বেশ কিছু লোকের জমায়েত শুরু হয় এই বুথ সংলগ্ন অঞ্চলে। আস্তে আস্তে কিন্তু যে 300 থেকে 400 জন ভোট দিতে পারেননি সকাল থেকে তাদেরকে যে পুলিশ নিরাপত্তার মাধ্যমে নিয়ে আসা হয়েছে পাড়ার থেকে এই ভোট গ্রহণ কেন্দ্রে, সেখানে কিন্তু তারা এসে তাদের ভোট সম্প্রদান করে। বিষয়টি ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি একটু প্রদীপ বাবুর কাছে যাব যে প্রদীপ বাবু, যে অভিযোগটা ওখানে উঠছিল তার আগে আমি একটু এই বিষয়টা নিয়ে আপনার কাছে যাব যে অনুপ বাবু কিছুক্ষণ আগে একটা অভিযোগ করলেন যে তৃণমূল কর্মী যারা আছে এবং যে ক্ষেত্রে এখানে বাধা দানে হচ্ছে সেক্ষেত্রে তাদের যে সংসার চালানো নাকি তোলাবাজির থেকে হয়েছে এবং সেই তোলাবাজিতে বাধা হচ্ছে বলেই আজকে তারা বিভিন্ন জায়গায় প্রোটেস্ট করছে, এই একটা অভিযোগ করেছেন। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? দেখুন, কারোর যে মানুষ যেমন হয়, নদীর এপারে একটা সাধু একজন সাধু স্নান করছেন, ওই পারেও একজন মানুষ স্নান করছেন। সাধু ভাবছেন যে ওনার মতোই কোনো সাধু ওই পারেও আছে, আর ওই দিককার মানুষ যদি চোর কিংবা দুষ্কৃতী কিংবা দুর্বৃত্ত হয় সে মনে করছে যে সেই সাধুও তোমার সেই দুর্বৃত্তই বোধহয় স্নান করছে। যে যেমন মানুষ সে সবাইকেই তেমন দেখেন। আমার সেটা নিয়ে এটা হলো একটা বিজেপির কেন্দ্রীয় স্তর থেকে একটা ন্যারেটিভ বিল্ড আপ। এটা দিয়ে যে বাংলার মানুষকে প্রভাবিত করতে পারবে সেটা পারেও নি, 2021-এও পারেনি, 2024-এও পারবে না, এটা নিয়ে কোনো সংশয় নেই। আমি তোমায় বলি 2010 সাল বিজেপি যা তাদের স্থাবর সম্পত্তির হিসাব দিয়েছিল, স্থাবর সম্পত্তি 2010 সাল যা স্থাবর সম্পত্তির হিসাব দিয়েছিল
তৎকালীন সেই সারা ভারতবর্ষ জুড়ে যা পার্টি অফিস আছে, যা তাদের নামে জমি আছে, মানে কোন ব্যক্তি মানে বিজেপির ব্যক্তিদের নামে ধরো জমি কিনে সেখানে স্ট্যাচু করা আছে, সেই সব সম্পত্তির যা হিসাব দিয়েছিল তৎকালীন 718 কোটি টাকা 2010 সাল। 2024 সাল 2023 সাল তারা যা সম্পত্তির হিসাব দিয়েছে সেটা কি করে এত গুণ একবারে বাড়ে? তার মানে তোলাবাজি, দুষ্কৃতি, এই সারা ভারতবর্ষ জুড়ে তোলাবাজি যে লোকটা করেছে তার নাম হলো নরেন্দ্র মোদী। 1,00,000 কোটি টাকারও বেশি তার সম্পত্তির হিসাব। সমস্ত জায়গায় 5 তারা হোটেলের সমান সমান তাদের জেলা পার্টি অফিস, তাদের সারা ভারত জুড়ে তাদের ডিস্ট্রিক্ট মানে রাজ্য পার্টি অফিস 5 তারা হোটেলের সমান সমান, যেগুলো কোথাও ছিল না, তারা জমি কিনে তৈরি করেছে। আজকে যে নির্বাচনী বন্ডের কথা বলা হয় না, সেটা 16,000 কোটি টাকার মতো, অ্যাপ্রক্সিমেট 13,000 থেকে 16,000 কোটি টাকার মতো। সেই 13 থেকে 16,000 কোটি টাকাটা নির্বাচনী বন্ডের মাধ্যমে তারা নিয়েছেন। আর তারা নির্বাচনী বন্ডের বাইরে 1,00,000 থেকে 3,00,000 কোটি টাকার উপার্জন করেছেন। সেইখানে শুধু উপার্জন নয়, সুবিধা পাওয়া, সেই স্থানে যে যে জায়গায় আমার লোককে বসিয়ে সেই সংস্থাগুলোকে করায়ত্ত করে সারা দেশবাসীকে ভয় দেখানো, সমস্ত বিরোধী দলের নেতাদের কন্ট্রোল মানে নিজের নিয়ন্ত্রণে আনার যে পদ্ধতি তৈরি করেছেন, যে সুবিধা ভোগ করেছেন, সেটা অকল্পনীয়। সুতরাং একজন ডাকাত, তোলাবাজ সারা ভারতবর্ষ জুড়ে যা, সে তৃণমূল কংগ্রেসকে এই রূপে দেখবে, এটা নিয়ে অন্যায় নয়। এটা আমার মধ্যে আমি কখনো অন্যায় দেখি না। আর আমি বলি, অনুপ বাবু হয়তো জানেন না, যে হাওড়ার যে অঞ্চলের কথা বলছো তুমি, সেই অঞ্চলে বেসিক্যালি লোহা স্ক্র্যাপ কিংবা বিভিন্ন ছোট ছোট কারখানা আছে, ছোট্ট কারখানা, যেখানে লেগের কাজকর্ম হয়। সেখানে তৃণমূল, বিজেপি কিংবা সিপিএম বলে কথা নেই। সেই সমস্ত অঞ্চলে ছোট কারখানার ওই অঞ্চলটায় একটা দুষ্কৃতি সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে। সেটা যে সরকারে থাকে, সেই সরকারের পক্ষে থাকার চেষ্টা করে। তারা নিজেদের বাঁচানোর জন্য সেই সরকারের পক্ষে থাকার চেষ্টা করে। তার মানেই সে তৃণমূলই নয়। তার মানেই আমি তৎকালীন বাম জামানাতেও তারা বামফ্রন্টের সঙ্গে থাকার চেষ্টা করতো, আমি কিন্তু তাদেরকে বামপন্থী কর্মী বলে মনে করতাম না। তারা বেসিক্যালি দুষ্কৃতিই ছিল। সেই দুষ্কৃতীরা তাদের কাজকর্ম বজায় রাখতে গিয়ে আজকে যদি তাদের ওখানে ধরুন পুলিশ যাচ্ছে, কেন্দ্রীয় বাহিনী এসছে, তার জন্য তাদের কাজকর্মে মানে ব্যাহত হচ্ছে। সেই তাদের কাজকর্মে ব্যাহত হওয়ার জন্য তারা যদি বোমাবাজি করে, গুলি করে কিংবা কিছু চালায়, সেটার জন্য আমি কখনোই এটা বলবো না যে বামপন্থীরা করেছিল, আমি কখনোই বলবো না এটা তৃণমূলীরা করেছে। দুষ্কৃতীদের কাজ করছে, তাদের জন্য নির্বাচন কমিশন আছে, তাদের জন্য পুলিশ আছে, তার সঠিকভাবে সেখানে কমপ্লেন করে তার ব্যবস্থা নেওয়া হবে। এবং আমার শুধুমাত্র অনেকগুলো ইস্যু যেরকম ফ্যাক্টর গুলো উঠে আসে, কোথাও দুর্নীতি ওঠে, কোনো জায়গায় অনুন্নয়ন ওঠে, কোনো জায়গায় দুষ্কৃতীদের। আপনি যেটা বললেন যে ওখানে অনেক স্মল স্কেল ইন্ডাস্ট্রি আছে, ডেফিনেটলি আছে ওখানে, এবং সেই ক্ষেত্রে একটা দুষ্কৃতির একটা রাজ্য তৈরি হয়েছে ওই জায়গাটা, ওই অঞ্চলটুকুনি দুষ্কৃতি রাজ। তাহলে আজকে 11 থেকে এতদিন ধরে ক্ষমতায়, আপনারা কেন থামাতে পারলেন না এটা? এটা খুব ভালো প্রশ্ন করেছে, অসাধারণ প্রশ্ন করেছে, আমার কাছে অসাধারণ লেগেছে। তার কারণ হলো আজকের দিনে ব্যারাকপুরকেও তো আমি সামলাতে পারি। তার মানে অর্জুন সিং 2000 আমরা 11 থেকে শাসনে আছি, 2019 থেকে অর্জুন সিং বিজেপির প্রার্থী, তারপরেও তো আমরা সামলাতে পারি। অর্জুন সিং আমাদের সঙ্গে ছিল, তাও তো আমরা ব্যারাকপুরকে সামলাতে পারি। এটা হলো, আমি আবার বলেছি, গতদিনকেও বলেছি, আবার বলছি, মানুষের মানসিকতা, বিবেচনা, তাদের জীবনযাত্রা, জীবন ধারণা, যে সব অঞ্চলের কথা বলছো সেই সব অঞ্চলে বাঙালি মানে পশ্চিমবাংলার বাঙালি অধিবাসী থেকে
বিভিন্ন রাজ্যের থেকে আসা মানুষরা দীর্ঘদিন ধরে বসবাস করার ফলে এখানে একটা অদ্ভুত মানসিকতার পরিবেশ তৈরি হয়েছে। যে ব্যারাকপুর অঞ্চল, হাওড়া অঞ্চল, যে অঞ্চলের কথা সরি যে অঞ্চলের কথা তুমি দেখাচ্ছ, সেই সব অঞ্চলে একটা অদ্ভুত বাংলার কোন কালচার, যে বাংলার আজকে ধরো যাদবপুর, বাঘাযতীন কিংবা শ্যামবাজার, বড় বড় যে বাঙালি অঞ্চলগুলো আছে, যেটা পশ্চিমবাংলার অধিবাসী যারা, সেই সব অঞ্চলের থেকে এই সব অঞ্চলগুলো যেগুলো নিয়ে আমরা আলোচনা করছি, সেই সব অঞ্চলের সংস্কৃতি, বিহেভিয়ার, ব্যবসা, মানুষের মানসিকতার সম্পূর্ণ আলাদা। সেইটাকে যদি মিলিয়ে ফেলা হয় তাহলে কোথাও ভুল হবে। তা আমরা সেটা ব্যর্থতা না, এটাকে পদ্ধতি পরিবর্তন ঘটাতে গেলে আরো সময়ের প্রয়োজন আছে। যেটা এক্ষুনি এটা ম্যাজিক নয় যে আমি মানুষের ভেতরের মানুষটাকে আমি বদলে দিতে পারবো, মানুষের ভেতরের বিবেকটাকে আমি বদলে দিতে পারবো। আমার তো আপনার কাছে এটাই প্রশ্ন যে আজকে 11 থেকে এতদিন হয়ে গেল, আর কত সময়? এইটা তো আজকে থেকে চলছে না। এটা বাম আমলেও ব্যারাকপুর শিল্পাঞ্চল ছিল, তার আগেও ছিল, ইংরেজ আমলেও ছিল ব্যারাকপুর শিল্পাঞ্চল, এবং ইংরেজ আমল থেকেই ওটা মূলত শিল্পাঞ্চল হয়েছে। তারপরের থেকে বাম শাসন গেছে, বাম শাসনের পরে আপনাদের শাসন এসছে, এবং সেই শাসনে দাঁড়িয়ে এতদিন হয়ে গেল, তা সত্ত্বেও কেন এইটা চেঞ্জ হচ্ছে না? সেই সময়টা কত লাগতে পারে? 80 বছরেরটা আমি 10 বছরে পাল্টে দেবো? যেটা তুমি আশা করো আমার কাছে ম্যাজিক আছে নাকি, মানে জাদু ছড়ি আছে যে আমি সেই মানুষের বা অঞ্চল ভিত্তিক ব্যবস্থাটাই আমি বদলে দেবো? আমার কাছে জাদু ছড়ি? 10 বছর কিছু না। একটা মানুষের চেতনা, একটা প্রজন্মকে বদলাতে হবে, আমার প্রজন্মের শিক্ষাটাকে বদলাতে হবে, তাদেরকে বাংলার কালচার, বাংলার ব্যবস্থাপনাটা তাদের মধ্যে আনতে হবে আমার। সেই প্রচেষ্টা কি শুরু হয়েছে? এইটা অবশ্যই শুরু হয়েছে, অবশ্যই শুরু হয়েছে। আমি অনুপবাবুর কাছে যাব। অনুপবাবু কি বলছেন? আমি তারপরে মানুষবাবুর কাছে আসছি। না, প্রদীপবাবুর সাথে যে কদিনের ডিবেটে বসেছি, উনি খুব স্পষ্ট কথা বলেন, নিপাট ভদ্রলোক, ঠিক আছে। উনি ওনার পার্টিকে ডিপেন্ড করছেন, তো ওনাকে তো পার্টি লাইনের মধ্যেই কথা বলতে হবে, ঠিক আছে। উনি বলেছেন, উনি প্রথম আমাদের অ্যাসেট নিয়ে একটা ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন, যেটা নাকি নরেন্দ্র মোদী তোলাবাজি করে করেছেন। তো আমি একটু হিসাবটা দিই। আমাদের ওই যে 2023-এর যে হিসাবটা দিচ্ছিলেন, 2023-এর অ্যাসেট, এক্সপেন্ডিচার, লায়াবিলিটিস যেটা জমা দিতে হয়, সমস্ত রাজনৈতিক দলকেই জমা দিতে হয়, প্রদীপবাবু জানেন। আমাদের যেটা দেখানো হয়েছে অ্যাসেট, সেটা হচ্ছে 7,054 কোটি টাকা, ঠিক আছে, 2023-এর হিসাবে। 2009 সালের হিসাবে, 10 সাল 9-10 আর কি, 2009-10-এর হিসাবে তৃণমূল কংগ্রেসের অ্যাসেট ছিল, যেটা দেখিয়েছিল ওরা, 2,86,00,000 টাকা। আর 2023-এ যেটা জমা দিয়েছে, যেটা দেখিয়েছে, সেটা হচ্ছে 454 কোটি টাকা, মানে 150 গুণ সম্পত্তি বৃদ্ধি। আমাদের ছিল, আমি আমাদেরটাও বলে দিচ্ছি, 458 কোটি টাকার কাছাকাছি ছিল আপনার 2000, ওই যে সালটার কথা উনি বললেন 9-10-এ, সেটা বেড়ে এখন যেটা দাঁড়িয়েছে সেটা 7,000 কোটি টাকার কাছে, ঠিক আছে। প্রত্যেকটা পার্টিকেই তার আয় ব্যয়ের হিসাব দিতে হয়, অ্যাসেট দিতে হয়। এখন কড়াকড়িটা অনেক বেশি। আগে দেখুন, আপনি সাংবাদিকতা করেন, 2009-10 সালে তৃণমূল কংগ্রেসের অ্যাসেট 2,86,00,000 টাকা ছিল, এটা আপনিও মানবেন না, ঠিক আছে। আর 458 কোটি টাকা যে হিসাব দিয়েছে ওরা, আমি শুধু কয়েকটা তথ্য ওনার সামনে রাখবো। সেটা হচ্ছে, সেগালের মানে অনুব্রত মণ্ডলের যিনি দেহরক্ষী, তার যে পরিমাণ সম্পত্তি এখনো অবধি হদিশ পাওয়া গেছে, ইডি অ্যাটাচ করেছে, সেটা 100 কোটি টাকা ছাড়িয়ে গেছিলো অনেক দিন আগে, 6 মাস আগে। তারপরে আর রিপোর্ট বেরোয়নি, কাজে আমি তো ডাইরেক্ট ইডি সিবিআইতে নেই, তো আমি আর জানতে পারিনি। কিন্তু 6 মাস মতো আগে যখন লাস্ট রিপোর্ট দেখেছিলাম, 100 কোটি টাকার উপরে বেরিয়ে গেছে। আচ্ছা, যদি দেহরক্ষীর এই অ্যাসেট থাকে, তাহলে দেহের অ্যাসেট কত, এটা গোটা পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ, আপনাদের সাংবাদিক কুল জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। আচ্ছা, আর একটা, এসব তো আমরা সম্পত্তির কথা শুনি, দেখতে পাই না, কিন্তু
ষাটোর্ধ্ব মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, যিনি দুর্ভাগ্যবশত এই পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ছিলেন, তার যুবতী বান্ধবীর বাড়ির খাটের নিচ থেকে যে 52 কোটি টাকা সারা পশ্চিমবঙ্গের লোক, আপনি দেখবেন বহু মহিলা সেদিন সিরিয়াল দেখছিল না। সিরিয়াল দেখা সমস্ত কিছু বাদ দিয়ে সাধারণত বাড়িতে একটু সংঘাত হয় পুরুষ মানুষদের সাথে, যে সিরিয়াল হবে না খবর হবে। আমরা সঙ্গে একটু খবর ডিবেট দেখা পছন্দ করি, এবার মহিলারা সারাদিন কাজ করার পর একটু সিরিয়াল দেখা প্রেফার করে। আমি কোনো জেন্ডার ডিসক্রিমিনেশন না করে পছন্দের কথা বলছি, অন্যভাবে নেবেন না। কিন্তু সেদিন বাড়ির মহিলারাও মানে যেরকম টি20 খেলায় স্কোরটা 18 ওভারে এত, 17 ওভারে এত, 19 ওভারে এত, সেইটা কি করে মানে শেষ কোথায় যায় আর কি, সেটা দেখার জন্য বিনিদ্র রজনী জাগরণ করেছিল পশ্চিমবঙ্গের বহু মানুষ। তো এই যেখানে ঘটনা, আর লিলিয়ার বিষয়টা নিয়ে বলতে গিয়ে প্রদীপবাবু তো আসলে কি বলুন তো, তৃণমূল কংগ্রেসের ব্যাপারটা কি আমরা বুঝি সমস্যাটা, উনি ভালো মানুষ, ডিপেন্ড করাটা হয়ে দাঁড়িয়েছে কি বলুন তো, আপনি ধরুন একজন লয়ার, আপনার আসামি খুন করে রক্তাক্ত অবস্থায় রক্তাক্ত ছুরি শুদ্ধ ধরা পড়েছে, এবার আপনার তো তাকে যদি ডিফেন্ড করতে হয় তাহলে আপনার কি অবস্থা হবে সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। উনি লিলুয়া নিয়ে বললেন, আমার থেকে আমি ধরে নিচ্ছি, স্বীকার করে নিচ্ছি, লিলুয়া নিয়ে প্রদীপবাবু আমার থেকে অনেক বেশি জানেন। কিন্তু উনি যেটা বললেন এবং স্বীকার করলেন স্পষ্ট, এই জন্য আমি ওনাকে সাধুবাদ দেব যে উনি স্পষ্ট কথা বলেছেন যে একটা ক্রিমিনাল বেস তৈরি হয়েছে এবং সেটা পলিটিক্যাল নয়, তারা শাসক দলের আছে, আমি ওনার কথাই ধরে নিচ্ছি। তাতেও কিন্তু সেটা রাজ্য সরকার তথা রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু এটা তার মুকুটে আরেকটি কলঙ্কের দাগ হয়ে থাকতে পারে। তো সেটাই বলবো আর কি। এই আপনি কি বলছিলেন? না, যেটা তৃণমূলের বন্ধু বলছিলেন যে শিল্পাঞ্চলগুলোতে যেখানে ছোট ছোট শিল্প থাকে সেখানে ক্রিমিনালাইজেশন এটা তৈরি হয়। তা আমার প্রশ্ন উনাকে, রাজ্য সরকারের কাজটা কি? রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার কাজটা কার? রাজ্যের আইন শৃঙ্খলা আজকে পশ্চিমবাংলায় পরিবর্তন করা হয়েছিল কি জন্যে? পশ্চিমবাংলায় পরিবর্তন এসেছিল মূলত এই ধরনের গুন্ডারাজ কায়েম, হ্যাঁ, দলীয় রাজ কায়েম, এই বিভিন্ন ইস্যুতে মানুষ বীতশ্রদ্ধ হয়ে সরকারের পরিবর্তন করেছিল। হ্যাঁ, কাজেই মানুষ আশা করেছিল সেই পরিবর্তনের সুফল তারা পাবেন বিভিন্ন কাজকর্মের মধ্যে দিয়ে। তার মধ্যে কি আইন শৃঙ্খলাটা কি বাদ ছিল? যে যদি ধরে নেওয়া যায় তর্কের খাতিরে ওনার কথা ঠিক, তার মানে সব জায়গায় তো যারা ক্রিমিনাল হয় তারা রাজনৈতিক দলের, ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকে, বিপদে পড়লে সেই ছত্রছায়াটা তুলে নেওয়া হয়, হাতটা তুলে নিয়ে বলা হয় ও ক্রিমিনাল। তাই ক্রিমিনাল দমন করার যদি দায় রাজ্য সরকার না নিতে পারে, 10 বছরের ওপর অতিবাহিত হয়ে গেছে, তাহলে তারা বলে দিক তাহলে এটা কেন্দ্রীয় সরকার এই ব্যাপারটা টেক ওভার করুক। আজকে আমার আরেকটু বাকি আছে। আজকে যখন ওনারা যখন জানতেন যে ওইখানে ওই ধরনের ক্রিমিনাল রয়েছে বা বিভিন্ন শিল্পাঞ্চলগুলোতে ক্রিমিনালরা রয়েছে এবং তারা নির্বাচনে একটা গন্ডগোল করতে পারে, তাহলে এই কলঙ্কর হাত থেকে বাঁচবার জন্য কি রাজ্য সরকারের উচিত ছিল না যে ইলেকশনের ঠিক আগের মুহূর্তে এই ক্রিমিনালগুলোকে তুলে নিয়ে তাদেরকে বদ্ধঘরে আটকে রেখে নির্বাচনটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা? আজকে এই দায় রাজ্য সরকারকে নিতে হবে, মুখ্যমন্ত্রীকে নিতে হবে, এই দায় থেকে তারা মুক্তি পেতে পারে না। না, আমি 10 সেকেন্ড একটা জিনিস, হ্যাঁ অবশ্যই বলুন। তাহলে 10 সেকেন্ড এই জন্যই বলছি যে প্রদীপবাবু তাহলে বলতে সুবিধা হবে। আসলে প্রদীপবাবু দলের অনুগত সৈনিক হিসেবে একটা কথা বললেন না, সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি ওনার সুবিধা হবে। এই যে আপনার ইন্ডাস্ট্রি, এটা মানসবাবুর একটু অসুবিধা আছে বলাটা, কারণ সিপিএমের সাথে তো জোট হয়েছে, এখন অনেক কংগ্রেস কর্মী, কংগ্রেসের নেতা তারা মানতে পারেননি জিনিসটা। আমি ওইটাই 10 সেকেন্ড বলছি আর কি। সেটা হচ্ছে এই যে শিল্পাঞ্চলগুলোতে এই অপরাধীদের মুক্তাঞ্চল করা, এইটা করেছে সিপিএম, ঠিক আছে? এর জন্য আমি তৃণমূল কংগ্রেস কিন্তু দায়ী করছি না। এর আদি পিতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাই বলেন সিপিএম। আর একটা জিনিসও খেয়াল করুন, দেখুন আপনার ডিবেটটা আজকে কত সুষ্ঠুভাবে চলছে, ঠিক আছে? কারণ আজকে সিপিএম নেই। সিপিএমের বিষয়টা কি, এদের মানসিকতা হচ্ছে কি, এরা কারোর কথা শুনবে না,
এরা বুঝে গেছে বেশি। এরা বলে না যে জনগণকে বোঝাতে হবে, এখানে নেই। সিপিএমের প্রতিনিধি এরপর আসলে বলবেন যে ওনারা নিজেরা বুঝেছেন তো। এবার বলুন। না, আপনার কাছে আমার অনুভব, আপনার কাছে আর একটা প্রশ্ন আমার, এই যে শিল্পাঞ্চলের যে দুর্বৃত্তায়ন যেটাকে বলা যেতে পারে, সেটা বাম আমলেও ছিল। কারণ আমরা ত্রিবেণীতেও দেখেছি, ত্রিবেণী ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় যত মস্তান আজ পর্যন্ত তৈরি হয়েছিল সেটা বাম আমলে প্রচুর তৈরি হয়েছে এবং সেটা রাজ্যে তারা কাঁপিয়ে বেরিয়েছে একটা সময়, ত্রাসের বাতাবরণ সৃষ্টি করেছিল। আজকে প্রদীপবাবু কার্যত ওখানে স্বীকার করেছেন। আজকে যে এলাকায় আমরা কথা বলছিলাম সেই এলাকায়, হাওড়ার ওই এলাকাতে এই ছোটো ছোটো ইন্ডাস্ট্রি আছে এবং ওখানে দুর্বৃত্তায়ন একটা হয়েছে। তারা বিহারেও তো আপনারা একাধিক সময় আপনারাও ছিলেন, বিহারে ছিলেন, ঝাড়খণ্ডে ছিলেন, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তখন আপনারা কেন মুঙ্গেরকে আজ পর্যন্ত থামাতে পারেননি? কেন ভ্যান্ডরাকে থামাতে পারেননি? কেন ভাগা অঞ্চলটাতে থামাতে পারেননি? সেখানেও তো আজকে দুর্বৃত্তায়ন বছরের পর বছর চলে আসছে এই ব্যবসা, সেটা আপনারা বা তখন কেন পারেননি? না না, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন, ঠিক আছে। এবার আমি বিহারের বিষয়টা বলি। বিহারে বিজেপি কোনোদিন এককভাবে ক্ষমতায় আসেনি। এককভাবে আসেনি কোনো? না না, বিজেপির কোনোদিন চিফ মিনিস্টার হয়নি। চিফ মিনিস্টার হয়েছে জেডিইউ এর। তবে আপনি সহযোগী তো ছিলেন। না না, আমি বলছি, পুরোটাই বলে দিচ্ছি আপনাকে। বিষয়টা হচ্ছে, আপনি যে কোনো বিহারবাসীকে গিয়ে যদি জিজ্ঞেস করেন যে ওই নীতিশ কুমার 2005-এ আসার আগে লালুর জঙ্গলরাজ যখন ছিল সেই সময় বিহারের পরিস্থিতি কি ছিল। আমার তখন সবে 20 বছর 21 বছর বয়স মনে হয়। 2005-এর বিহার ইলেকশন হচ্ছে, আনন্দবাজারের রিপোর্টিং দেখছিলাম আমি তখন, আমার এখনো মনে আছে ওই দিনটা পড়েছিলাম, যে জেহানাবাদে ভোট হচ্ছে। আমি ঠিক আমি 1 মিনিটের জন্য একটুখানি বেরোচ্ছি। হ্যাঁ বলুন। 1 মিনিটের জন্য বেরোচ্ছি, আবার ফিরছি। 1 মিনিটের জন্য আমি একটু উঠছি, আবার আসছি। 1 মিনিট আপনারা আলোচনা করুন। একটু প্রদীপবাবু 1 মিনিট একটু ওয়েট করুন। 1টা মিনিট বাদে আপনি বেরোন। 1টা মিনিট বাদে আপনি লাইভ থেকে বেরোন, 1টা মিনিট বাদে। হ্যাঁ বলুন অনুবাবু, বলুন। হ্যাঁ, এবার যেটা বলছি, সেখানে জেহানাবাদে ভোট হচ্ছে, একদিকে ছুটে চলেছে আপনার ওই ঠাকুর বাহিনী, তখন ছিল হচ্ছে রণবীর সেনা। আপনি রেগুলার বিহারের রিপোর্টিংয়ে দেখতে পেতেন যে 1990-এর পরবর্তী দশকে, হ্যাঁ, যখনই রিপোর্টিং হতো বিহারের, কখনো শেখ শাহাবুদ্দিন, কখনো তসলিমউদ্দিন, কখনো অনন্ত সিং, ঠিক আছে। মানে এমন ঘটনা ঘটেছিল, শাহাবুদ্দিনকে আপনার আইপিএস মিনা, যিনি হচ্ছেন রাজস্থানের অফিসার ছিলেন, অত্যন্ত পোটেনশিয়াল অফিসার, তো সেই মিনা যখন ওখানে এসপি ছিল, শাহাবুদ্দিন আপনার কোর্টের সামনে দাঁড়িয়ে, ওনার অফিসের বাইরে দাঁড়িয়ে শাহাবুদ্দিন প্রকাশ্যনাকে থাপ্পড় মেরেছিল। তারপর যখন বিহার পুলিশ ওই শাহাবুদ্দিনের বাড়িতে অপারেশন করতে যায়, সেখানে AK-47, এখনও রিপোর্টিং আছে বা আপনার মনে থাকবে, AK-47 থেকে গুলিবর্ষণ করা হয়েছিল। টোটাল 11 জন মানুষ নিহত হয়েছিলেন সেই ঘটনায়। এবং লালুর প্রশ্রয় পেয়ে শাহাবুদ্দিনের সাংবাদিকদের কাছে স্টেটমেন্ট ছিল, আইপিএস मीना को राजस्थान तक नहीं छोड़ेंगे। এই ছিল বিহারের পরিস্থিতি। আজকে বিহার সে জায়গায় দাঁড়িয়ে নেই। টিএন সেশনের টাইমে, তার আগে মানে বিহারে যে ভোটটা হতো সেটা লাঠি নিয়ে পুরো বুথটা ক্যাপচার হয়ে যেত। আজকে বিহারে সেই অবস্থা আছে। আপনি যে বিহারের শিক্ষা ব্যবস্থা উন্নতি হয়েছে, এটা ঠিক, এবং আপনি গোয়া স্টেশনে প্রেক্ষাপটও বদলেছে অনেক, এটাও ঠিক। না, আমি একটু বলে দিচ্ছি, গয়া স্টেশনে বাঙালিরা তো গয়া খুব যায়, ভুক্তভোগী। গয়া স্টেশনে 7টার পরে কটা মহিলা উঠতে পারতো, বিহার দিয়ে যখন ট্রেনগুলো যেত, সেই ট্রেনের অবস্থা কি হতো বাঙালিদের সাথে। যারা এগুলো আমি বলছি কেন, কারণ ভিউয়াররা তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে জানে। আজকেও আমি বলছি, মুঙ্গেরে অস্ত্র কারখানা নেই বা যেখান থেকে অস্ত্র চোরাপথে পশ্চিমবঙ্গে ঢোকে না, এ কথা যদি কেউ বলেন তিনি সত্যের অপলাপ করছেন। অবশ্যই ঢোকে, সবাই জানি, আমি আপনি সবাই জানেন। এবং এই আমি আর একটা ইন্টারেস্টিং তথ্য দর্শকদের দিয়ে দিই, তাহলে সুবিধা হবে। দেখুন, মুঙ্গেরের সাথে অস্ত্রের লিঙ্কটা কোথায় জানেন? এটা আমি অ্যাপলিটিক্যালভাবে বলছি, ইতিহাসগতভাবে। আপনি জানবেন মুঙ্গেরে প্রথম অস্ত্রের কারখানা
তৈরি করেন হচ্ছে মীর কাসিম ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য, ঠিক আছে। একজন আর্মেনিয়ান সেনাপতি ছিলেন, তার নাম গুরগান খান। ইনি খুব ভালো তখনকার দিনে গোলা বারুদ তৈরি করতে পারতেন। এইবার সেই জিনিসটা যেটা তখন তো অবিভক্ত বাংলা, বিহার, উড়িষ্যার নবাব মীর কাসিম, তো যেটা লড়ার জন্য তৈরি করে দিলেন, সেটা যে একটা কুটির শিল্পে পরিণত হয়ে আজকে যা অবস্থা করে বেড়াচ্ছে, এটা স্বীকার করে দিতে না বিহারে শুধু মুঙ্গের নয়, মুঙ্গেরের সঙ্গে ঝাড়খণ্ডে আপনি ভাগাতেও যদি চলে যান, ভাগার ওখান থেকে আপনি গেলে ভ্যান্ডরা বলে গ্রাম আছে, সেখানেও কুটির শিল্পের মতন অস্ত্র তৈরি হয়। আমি নিজে যে প্রত্যক্ষ আপনার কাছে আরেকটা ছোট্ট একটা প্রশ্ন করে নিন, আমি সাথে বলে দিচ্ছি। দুর্বৃত্তায়নকে প্রশ্রয়, এটা ঘুরপথেও যদি হয়, সেটা কি অন্যায় নয়? অবশ্যই অন্যায়। আমাদের যদি দেখুন, সেক্ষেত্রে ব্রিজভূষণের বিরুদ্ধে এতগুলো অভিযোগ হলো মলেস্টেশনের, এবং সেখান থেকে এত কুস্তিগিররা তারা তাদের প্রাপ্য সম্মানটুকু পর্যন্ত ছেড়ে দিল, ফিরিয়ে দিল। আজকে কায়সারগঞ্জে সেখানে তার ছেলেকে, করণভূষণকে সেখানে দাঁড় করাতে কি এমন দরকার পড়লো বিজেপি? এটাকে ঘুরপথে প্রশ্রয় দেওয়া নয়? না, আমি আপনাকে বলছি, আপনি ব্রিজভূষণের কথাটা একদম সঠিক বলেছেন। এতগুলো কুস্তিগির সত্যি যেভাবে পদক ফিরিয়ে দিল এবং সেটা নিয়ে আন্দোলন হলো, অনেকের সাথে মলেস্টেশন, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা, অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এইবার আপনি তার ছেলের টিকিটের যে বিষয়টা বললেন, এইবার দেখুন, আমার কাছে এই ইনফরমেশনটা নেই যে তার ছেলে কতটা সচ্চরিত্র বা অসচ্চরিত্র, সেটা আমি জানি না। এই জন্য আমি আপনাকে এই বিষয়টা বলতে পারবো না, কারণ একজনের পিতা দোষী হলে তার সেটা জানার দরকার নেই। আমার ছেলে আমি দোষী, আমি সেটা বলছি না। আপনাকে এটাও দেখতে হবে যে ব্রিজভূষণের বিরুদ্ধে যখন অভিযোগ হয়েছিল, অভিযোগের পরে কিন্তু তাকে কুস্তি ফেডারেশন থেকে সরিয়ে দেওয়া হয়, তার জায়গায় সঞ্জয় সিংকে নিয়ে আসা হলো। সঞ্জয় সিংকে তার সবচেয়ে ঘনিষ্ঠ তাকেই দিতে হলো সেখানে, এবং ব্রিজভূষণের ছেলে যাকে, তাকেই ওখানে ক্যান্ডিডেট করতে হলো। সেটাই বা কেন? এটা তো তাকে ঘুরিয়ে প্রশ্রয় দেওয়া হচ্ছে যে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, লোক দেখানো, কিন্তু তাকে অন্য জায়গাতে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এটাও তো দুর্বৃত্তায়নকে প্রশ্রয় দেওয়া। না, দেখুন, বিষয়টা এরকম আছে। দেখুন, আপনি যে সঞ্জয় সিং এর ব্যাপারটা বললেন না, উনি ওনার সাথে কতটা ঘনিষ্ঠ, এটা আমি এখানে বসে আপনাকে না জেনে বলতে পারবো না। সারা ভারতবর্ষের লোক জানে। না, সারা ভারতবর্ষের লোক জানতে পারে, কিন্তু আমি সঞ্জয় সিং এর ব্যাপারটা জানি না। জানলে আমি আপনাকে অবশ্যই বলতাম। এবার সঞ্জয় সিং এর যে বিষয়টা আছে, ধরুন একটা পলিটিক্স করতে গেলে হাজারখানা লোকের সাথে সম্পর্ক থাকতে পারে। এবার সঞ্জয় সিং লোকটা ব্যক্তিগতভাবে কিরকম, বা যে পুত্রের টিকিট পেয়েছে তিনি ব্যক্তিগতভাবে কিরকম, সেইটা যে তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, বা তার বিরুদ্ধে কোনো এই ধরনের কেস আছে কিনা, এটা যদি তাদের বিরুদ্ধে যদি হয়ে থাকে, তো আমার পার্টি যদিও বা করে থাকে, আমি অবশ্যই নিন্দা করছি। কিন্তু যেহেতু তাদের সম্পর্কে আমার ব্যক্তিগত কোনো ধারণা নেই, আমি দরকার একটু আপনাকে হয়তো আজকের আসরে বা আমি একটু পরে একটু দেখে টেকে নিয়ে আপনাকে জানাবো বিষয়টা। দেখুন, আমি স্কেপ করছি এই কারণে আমি জানি না জিনিসটা। অবশ্যই সেটা সমস্ত মানুষকে সব জিনিস যে জেনে থাকতে হবে, এটাও কোনোদিন হতে পারে না। এবং আরেকটু কিছু ইনফরমেশন, বনগাঁ লোকসভা কেন্দ্রে গেড়াপোতা প্রাথমিক বিদ্যালয়ে পুলিশের বিরুদ্ধে মহিলাদের উপর অশালীন ব্যবহার এবং গালাগালিজ করে মারধর এবং ছিনতাই করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে, এবং সেটা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস তুলেছেন। এবং বনগাঁ পুলিশ ডিস্ট্রিক্টের এসপি দীনেশ কুমারকে অভিযোগ জানিয়েছেন যে বনগাঁ লোকসভা কেন্দ্রে গেড়াপোতা প্রাথমিক বিদ্যালয়ে পুলিশের বিরুদ্ধে মহিলাদের উপর অশালীন ব্যবহার এবং গালিগালাজ করে মারধর করার অভিযোগ, সেই অভিযোগ তুলেছেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস, এবং সেখানে বনগাঁ পুলিশ ডিস্ট্রিক্টের এসপি দীনেশ কুমারকে জানানো হয়েছে। পাশাপাশি বনগাঁর জানায় যে আঙ্গুলে ভোটের কালি লাগানোর পর ভোট না দিয়ে ভোট কেন্দ্র থেকে ফিরে আসতে হয়েছে এক বৃদ্ধকে, কারণ তিনি যে ভোট দিতে যখন লাইনে দাঁড়ান, তখন তিনি যে জানতে পারেন যার ভোটার লিস্টে নামটাই নেই, নামটাই বাদ দিয়ে দেওয়া হয়েছে। তিনি জীবিত আছেন, কিন্তু তার নামটাই বাদ চলে গেছে। এবং শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে ডোমজুর বিধানসভা এলাকার দেবীপাড়াতে বিজেপির ক্যাম্প ভাঙচুর করা হয়েছে, এবং সেক্ষেত্রে অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এবং উলুবেড়িয়া লোকসভার কেন্দ্রে আমতা বিধানসভার 223 নম্বর বুথে উত্তেজনা, সেখানে গতকাল রাতে বিজেপির বুথ সভাপতির ভাইপো এবং তৃণমূল দুষ্কৃতীদের উপর হামলার অভিযোগ উঠেছে, এবং অভিযোগ যে 30টি বাইক করে দুষ্কৃতীরা আসে এবং বুথ সভাপতির খোঁজ চালায়, এবং বুথ সভাপতিকে না দেখতে পেয়ে তার ভাইপো প্রবীরের উপর আক্রমণ করে, এবং তারপরে সকাল থেকে সেখানে উত্তেজনা ছিল। কিছুক্ষণ আগে পর্যন্ত সেই উত্তেজনা ছিল, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে যেয়ে মোটামুটি আন্ডার কন্ট্রোল করেছে। সকাল থেকে বিভিন্ন ধরনের খবর আমরা আপনাদের সামনে তুলছি, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আলোচনাও করছি। এবং এই আলোচনা আমি একটু এর কাছেও যাব, আমি প্রদীপবাবুর কাছে যাব, যে প্রদীপবাবু যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পলিটিক্সে যে দুর্বৃত্তায়ন এবং দুর্বৃত্তায়নের যে পলিটিক্স, অর্থাৎ ক্রিমিনাল পলিটিক্স, এটার কি
এখন বর্তমান যুগে এখন .com-এর যুগ, মানুষের কাছে মুঠোফোন চলে এসছে, সেকেন্ডে সেকেন্ডে মানুষ আপডেট হচ্ছে, সেখানে ক্রিমিনাল পলিটিক্সের কি কোনো প্রয়োজনীয়তা আছে? বিশ্বজিৎ দা, ভালো প্রশ্ন। যে বিষয়টা হলো তৃণমূল কংগ্রেস যেদিন প্রথম তৃণমূল কংগ্রেস শাসন ব্যবস্থায় আসে 2014 সাল, আমরা প্রার্থী করেছিলাম। এই যে সিস্টেমটাকে তুমি যদি ভাঙতে চাও তাহলে তোমাকে প্রথম থেকে নিচ অব্দি যেতে হবে। প্রথমে তোমাকে লোকসভার প্রার্থীকে বদলাতে হবে, তার মানসিকতাকে, যে সে যাতে দুষ্কৃতিকে ব্যবহার না করে। তারপরে বিধানসভার যারা প্রার্থী করতে হবে তাদেরকে, তারা যেন কোনোভাবে দুষ্কৃতীদের কিংবা সমাজ বিরোধীদের প্রশ্রয় না দেয়। তারপরে তোমার নিচে কাউন্সিলর লেভেলে আসতে হবে। তারপরে তোমার সমাজ ব্যবস্থার উপর সেই টোটাল প্রশাসনিক ব্যবস্থাকে চাপিয়ে দিয়ে সিস্টেমকে বদলাতে হবে। এটা তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকেই চেয়েছিল। সেই জন্য দীনেশ ত্রিবেদীর মতো একজন সভ্য ভদ্র মানুষকে তারা প্রার্থী করেছিল এবং আমরা প্রার্থী করেছিলাম, এবং তারপরে তিনি জিতে এসেছিলেন। কিন্তু অদ্ভুত ভাবে সেই দুষ্কৃতি ব্যবস্থাকে আবার প্রতিষ্ঠা করার জন্য আমরা দীনেশ ত্রিবেদীকে প্রার্থী করার পরে বিজেপি সেই সুযোগটাকে সদ্ব্যবহার করার জন্য তারা সংখ্যার অঙ্কতন্ত্রে কিংবা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি একটা বাংলার থেকে বেশি আসনের জন্য তারা অর্জুন সিংকে প্রার্থী করে ফেলে। আবার প্রশ্রয় দেয় ওখানে দুষ্কৃতী রাজকে। অর্জুন সিংকে প্রার্থী করা হবে না, ব্যারাকপুর অঞ্চলে সমস্ত ব্যবস্থাটাকে বদলানো হবে, সেটার প্রথম প্রসেস আমরা 2011 পর থেকেই শুরু করেছিলাম। কিন্তু সমস্ত জায়গায় আমরা পেরে উঠিনি। যেমন অর্জুন সিংকে আমরা সরাতে পারিনি। আমি আপনাকে তো কথা দিচ্ছি, আমরা যে পার্থভৌমিক তাকে যে আমরা প্রার্থী করেছি, দেখুন এইটাও একটা ওই প্রক্রিয়ার অংশ হিসাবে দেখুন যে ওইখানকার বন্দোবস্তটাকে, ওইখানকার মানুষের মানসিকতাটাকে বদলানোর জন্য আমরা যাকে যোগ্য মানুষ বলে মনে করেছি, যে শান্ত সৌম্য পড়াশোনা জানা একটা রাজনৈতিক কর্মী, তাকে আমরা পাঠিয়েছি, তাকে আমরা প্রার্থী করেছি। এই সিস্টেমটাকে, এই দুষ্কৃতি সিস্টেম যেটাকে ব্যবহার করে বারবার অর্জুন সিংয়ের মতো লোক কিংবা তরিৎদ্বারের মতো লোক ব্যবহার করে তারা ভোটের অঙ্কে জিততো, সেই ব্যবস্থাটা লেফট করেছে, আবার আজকের দিনে বিজেপিও করছে। অদ্ভুত ভাবে কিরকম যোগাযোগ ছিল যে তৃণমূল কংগ্রেস থাকার পরেও আজকের দিনেও বিজেপিকে ওইখানে ব্যারাকপুর জিততে গেলে বিজেপিকে অর্জুন সিংয়ের ঘাড়ে বন্দুক রাখতে হয় কিংবা অর্জুন সিংয়ের ঘাড়ে ভর করতে হয়। কোনো একটি আমি চাই যে ওইখানে যদি, ওখানে কি কোনো RSS এর ভালো কর্মী ছিল না? ওখানকে গিয়ে বিজেপির আমি ব্যারাকপুর অঞ্চলের অনেক বিজেপি নেতাকে চিনি যারা খুবই ভালো, তারা পড়াশোনা জানা, শিক্ষিত মানুষ, অনেক ভদ্র মানুষ। তাহলে এই ব্যবস্থাটাকে তারা বদল করতে চাইছে না। তৃণমূল কংগ্রেস এই ব্যবস্থাটাকে একটা বদল করতে চাইছে। কিন্তু তো আবার আমি তোমায় বলছি, আমার হাতে জাদু লাঠি নেই। তুমি এখন চাইলে পার্থভৌমিক জেতার পরেই তুমি যদি 5 বছর পর একটা পদ্ধতিতে দেখো যে 30% প্রথমে, তবে 40%, 50% করে বদলাচ্ছে, তার মানে তুমি ধরে নেবে যে আমরা সেই পদ্ধতিতে এগোচ্ছি, সাফল্য পাচ্ছি। আবার ওটা যদি 10 বছর পার্থভৌমিক সময় পায়, তাহলে যদি দেখবে যে 70-80% কমে গেছে, তখন গিয়ে তুমি বুঝতে পারবে যে আজকে ব্যারাকপুর খানিকটা বদল হয়েছে। সুতরাং এই পদ্ধতিটাকে ওরকম করা যায় না। আর যিনি কংগ্রেসের প্রতিনিধি, তিনি আমাদের দিকে আঙুল তুললেন যে শাসন ব্যবস্থার দায়ভার মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কখন ঝেড়েছি দায়ভার আমার, কিন্তু আমাকে দায়ভারটাকে পালন করতে গেলে শুধু প্রশাসনিক লাঠি দিয়ে কিংবা ব্যবস্থায় বদলাবে না, আমাকে মানুষকে সঙ্গে সেই পর্যায়ে পৌঁছতে হবে। প্রশ্ন আছে, আমি তারপরে মানুষ বাবুর কাছে যাবো। ছোট্ট একটা প্রশ্ন আছে, একটু মানুষ বাবুর উত্তর দিয়ে নিয়ে 1 সেকেন্ড। বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলনেত্রী ছিলেন, তখন গার্ডেন রিচ অঞ্চলে, মেটিয়াবুরুজ অঞ্চলে গেলে কোন দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতো? তখন তো তৎকালীন ছিল বামেদের শাসক, সেইখানে কংগ্রেসি দুষ্কৃতীরা বেঁচে থাকতেন কি করে? মোক্তার গুলি চালালো কি করে? তার মানে আমার কথা, দুষ্কৃতীরা দুষ্কৃতী, কোন রাজনৈতিক দলের নয়। সেদিনকেও মোক্তারকে আমি মনে করতাম একজন দুষ্কৃতী, তিনি কংগ্রেসী নন। কিন্তু আমি দুষ্কৃতীকে দুষ্কৃতিই দেখি,
যারা কোনো রাজনৈতিক দলের নয়, কোনো রাজনৈতিক দলের হতে পারে না। হ্যাঁ, মানুষবাবু কি বলছে একটু শুনে নি। এক নম্বর হচ্ছে যে আপনি বলছেন যে যথেষ্ট সময় পাননি 10 বছরে, তাহলে সেই তো বামেদের এক ক্যাসেট। বামেরা পশ্চিমবাংলায় ক্ষমতায় আসার পর থেকে খালি মানুষবাবু আমার কথা সময় পাইনি, কোথাও ভুল আগে আমার মানুষবাবু ভুল হচ্ছে। না না না, প্রশ্ন করছেন আপনি, আমার কথাটার উত্তর দিচ্ছেন। আপনার আমি একবারে বলিনি, তারপরে আপনি মাঝখানে ঢুকবেন না, আপনি আগে শুনুন, আগে শুনুন, তারপরে ঢুকছি। না 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 না, আপনি শুনুন, আপনি গলাবাজি করে গেলে তো হবে না। ওনাকে বলতে দিন। আমি গলাবাজি করছি না, আপনি বলছেন, আপনি বলবেন। আমি বলছি আপনার কথা আমার মুখে বসাবেন না। আমি বলেছি যে 10 বছর যথেষ্ট সময় নয়। আমি ব্যারাকপুরকে বদলাতে গেলে আমরা সেই পদ্ধতি শুরু করেছিলাম। সেই পদ্ধতি বিজেপি একটা আসন পাওয়ার জন্য সেই পদ্ধতিকে ব্রেকআপ এসছে। আবার আমরা সেই পদ্ধতিতে ফিরতে চাইছি। ভদ্রলোককে মানুষকে আনতে হবে, সেই পদ্ধতি চালাতে হবে। আমি শুধু প্রশাসনিক ডান্ডা দিয়ে, পুলিশ দিয়ে আমি একটা ব্যবস্থাকে বন্ধ করতে পারবো না। তার আগে আমার ছোট্ট একটা প্রশ্ন আপনার কাছে আছে, যে আপনি বলছেন এই পদ্ধতি শুরু করা হয়েছিল, ডেফিনেটলি আপনাদের সদর্থক একটা ভূমিকা নিয়েছেন, এর খুব ভালো বিষয়। কিন্তু সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই বোধোদয়টা কবে হলো, এটা আমার একটা বড় প্রশ্ন। কারণ ইলেকশনের আগে 21-এর মঞ্চে কিন্তু অর্জুন সিং মঞ্চে ছিল, প্রচুর তৃণমূলের নেতা কিন্তু মঞ্চে উঠতে পারেনি, সেক্ষেত্রে অর্জুন সিং কিন্তু মঞ্চে ছিল। সেই কারণেই প্রশ্নটা বোধোদয়টা কবে এসছে। 24-এও ছিল, যেদিনকে প্রার্থী পদ অ্যানাউন্স হয় সেদিনকেও ছিল। তাহলে আমরা তো দিতে চাইনি তাকে টিকিট, আমরা তো পার্থ ভৌমিককে বেঁচেছি। আপনি একটা কথা বলুন, মানুষ হিসাবে সমস্ত মানুষের বাংলায়, এবং যে কংগ্রেস প্রতিনিধি যিনি আছেন, সিপিএম বিজেপির প্রতিনিধি আছেন, অর্জুন সিং গ্রহণযোগ্য বেশি মানুষের কাছে না পার্থ ভৌমিকের মতো মানুষ গ্রহণযোগ্য মানুষের কাছে? সেটা এমনিতেই আপনি এই উত্তর সবার কাছে আছে আমাদের। বলুন না, উনি যে কথাটা বলছেন যে অর্জুন সিং সম্বন্ধে আমরা বলতে চাই না, অর্জুন সিংকে আমরাও মাফিয়া বলি, কিন্তু অর্জুন সিংয়ের মাফিয়াগিরি শুরু হয়েছিল তৃণমূলের হাত ধরে। বাম আমল থেকে তৃণমূল অর্জুন সিংকে দিয়ে মাফিয়াগিরি করিয়ে ব্যারাকপুর শিল্পাঞ্চল পুনরুদ্ধার করতে চেয়েছিলেন। তখন তাদের মনে হয়নি যে এটা একটা সময় আমাদের দিকে ঘুরে আসতে পারে। আর ওনারা যদি সত্যিই চান, পার্থ ভৌমিককে টিকিট করেছেন, অর্জুন সিংকে প্রার্থীপদ দেননি যে মাফিয়া রাজ কায়েম হবে বলে, তাহলে অর্জুন সিং এবং তার কুকর্মের বিরুদ্ধে কি তদন্ত করেছেন এবং তাকে ক্লোজ করার জন্য কি ব্যবস্থা করেছেন। তাই যদি হয়ে থাকতো তাহলে বিরুদ্ধে সেম মাফিয়া অনুব্রত মণ্ডল, তার বিরুদ্ধে ওনারা কি ব্যবস্থা করেছেন। আর উনি একটা কথা বললেন না গার্ডেন রিচের ব্যাপারে, তা গার্ডেন রিচের ব্যাপারে ওনাকে আমি আর একটা ছোট্ট জিনিস স্মরণ করিয়ে দিই। গার্ডেন রিচে মমতা ব্যানার্জি, সোমেন মিত্রর সঙ্গে ছিল শাহজাদা গার্ডেন রিচ বোর্ডের চেয়ারম্যানও ছিল, এবং সোমেন মিত্রর সঙ্গ ছেড়ে মমতা শিবিরে উনি যান। শাহজাদাকে খুন করেন তৎকালীন সিপিএম আর এক ক্রিমিনাল, তার নাম হচ্ছে শামসুজ্জামান আনসারি। মমতা ব্যানার্জির সঙ্গে সেই দিনকে আমিও ছিলাম ওই কাচ্চি সড়কের ওখানে। মমতা ব্যানার্জি কেঁদে ফেলেছিলেন, তিনি বলেছিলেন শামসুলদের কোনোদিন ছাড়া হবে না। অদ্ভুত বিস্ময়ের সঙ্গে দেখলাম সেই শামসুলকে তৃণমূল যখন কাউন্সিলর করে নিয়ে আসে, তখন সেখানে মাফিয়াজমের তত্ত্ব খাওয়া হয় না। এই সকল প্রশ্নগুলোরও একটু উত্তর দেবেন। শামসুলকে কেন সমর্থন করেছিল তখন? আমি উত্তর যাবো প্রদীপবাবুর কাছে, আপনি অনুপবাবুর কাছে যাবো। অনুপবাবু কি বলতে চাইছেন? দেখুন, আমি ডিবেটে বসে ব্যক্তিগতভাবে যেটা উপলব্ধি করলাম সেটা হচ্ছে প্রদীপবাবুর সদিচ্ছা নিয়ে আমার মনে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। প্রদীপবাবু রাজনীতিতে স্বচ্ছভাবে চলুক, সে বিষয়ে তার কথার প্রতিটা কথাটাই সেটা স্পষ্ট হচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে যখন ভালো মানুষ ভুল দলে থাকেন তখন সমস্যা হয়। ওনারও সমস্যা হচ্ছে, কারণ দেখুন উনি তো দুর্বৃত্তায়নের বিরুদ্ধে, সুবুদ্ধি সম্পন্ন মানুষ, ওনার প্রতিটা কথাতেই সেটা কিন্তু ভেসে উঠছে। কিন্তু বিষয়টা এবার দাঁড়ায়, আমি অর্জুন সিং নিয়ে কয়েকটা কথা বলি তাহলে। এই অর্জুন সিংকে 2019 সালে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন, আঙুল নাড়িয়ে নাড়িয়ে
2 লক্ষ ভোটে যদি ব্যারাকপুরে না হারাতে পারি রাজনীতি ছেড়ে দেবো। আচ্ছা, উনি মহাত্মা গান্ধী নন আমরা জানি, যে উনি বা ধর্মপুত্র যুধিষ্ঠির নন, সেটা আমরা আগেই জানতাম। তো ঠিক আছে, উনি ছাড়েননি। তা সেই অর্জুন সিংকে ভোটের পরে 2021-এর পরে নেওয়ার জন্য এত লালায়িত কেন হলেন? এবং অর্জুন সিং তো জয়েনও করলেন, আমার যতদূর মনে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়েই পতাকা নিয়েছিলেন। তাহলে আমি ধরে নিলাম ওনার কথা মতো 2011 পর থেকে কি 15 পর থেকে কি 16 পর থেকে, সেটা প্রদীপবাবু আমার থেকে ভালো জানবেন, কারণ এটা দলের অভ্যন্তরীণ বিষয় যে অর্জুনবাবুকে সাইডলাইন করা বা ওনার হাত থেকে ক্ষমতা সরিয়ে না। যদিও আপামার পশ্চিমবঙ্গের জনতা কিন্তু দেখেনি যে অর্জুনবাবুকে হাত দিয়ে টিএমসি তখন ক্ষমতা নিয়ে নিচ্ছে, এরকম কিছু দেখেনি। 2019 সালে দীনেশ ত্রিবেদীকে ওনারা ক্যান্ডিডেট করে দিলেন। সে দীনেশ ত্রিবেদী তো মনে হয় এই 2019, হ্যাঁ 19-এ, তা 2014 মনে হয় দীনেশ ত্রিবেদীই ছিল, 2009-এও তো দীনেশ ত্রিবেদীই ছিল। হ্যাঁ, তা দীনেশ ত্রিবেদী বাবু তাহলে তখন, এবং দীনেশ ত্রিবেদী বাবুকে যে একজন স্বচ্ছ ভাবমূর্তির ভদ্রলোক সেটা তো সবাই জানে, ঠিক আছে? তা উনি 10 বছর সাংসদ থেকেও ওনার থেকে তখন নিশ্চিতভাবে কম প্রভাবশালী অর্জুন সিং হওয়ার কথা রাজনীতিতে। গ্রাউন্ডে কি আছে জানি না, রাজনীতিতে। এবং আমি যা জানতাম দীনেশ ত্রিবেদী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের মানুষ ছিল, তিনিও অর্জুন সিংকে কিছু করতে পারলেন না। এবার বিষয়টা দাঁড়ায় এটা, অর্জুন সিং বিজেপিতে জয়েন করার পর যেটা হয়েছিল সেটা হচ্ছে ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে বিজেপিতে একটা জোয়ার এসেছিল। এই জোয়ার রুখতে না পেরে 2021-এর ভোটের পরে অর্জুন সিংকে কি পরিমাণ কেস দেওয়া হয়েছে। এই বারাসাত আদালতে 2 দিন করে আসতে হতো অর্জুনদাকে। আমি নিজে কয়েকবার অর্জুনদার সাথে এখানে দেখা করেছি, তখন দেখতাম আমার কাউন্টিংয়ে ছিল 93টা কেস দেওয়া হয়েছিল তাকে। এবং 93টা কেস মানে কি বলবো, আর সে এমন কেস, সেটা ছাড়ুন। এবার ওনাকে যখন নেওয়া হলো তৃণমূল কংগ্রেসে 2022, আমার প্রথম প্রশ্ন প্রদীপবাবুর কাছে, কেন তাহলে সব কিছু জেনে যখন উনি ছেড়ে দিলেন, ওনাদের কথা মতো আমি ধরে নিচ্ছি যে উনি ভালো লোক নন। আরেকটি কথা, সেটা হচ্ছে যাকে ওনারা এবার টিকিট দিয়েছেন পার্থভৌমিক, উনি এখন অর্জুন সিং ওনার দল ছেড়ে এসছে বলে আজকে বলছেন। আমি বারবার বলছি, ওনার শুভবুদ্ধি নিয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই প্রদীপবাবুর, কারণ ওনার কথা শুনেই আমি বুঝেছি, লোকের কথার টোনে বোঝা যায় যে তার ভেতরটা কি ধরনের মতবাদে বিশ্বাসী। এবার বিষয়টা হচ্ছে এই যে অর্জুন সিং এসছে যাকে দাঁড় করানো হলো পার্থভৌমিক, আমি এবার বলতে পারি ব্যারাকপুরে কি তৃণমূল কংগ্রেসের পার্থভৌমিকের থেকে ভদ্রলোক কি পাননি? পার্থভৌমিক হাসি মুখে এই 2021-এর পরে যে সন্ত্রাসটা ওই গোটা ব্যারাকপুর রিজিয়ন ধরে চালিয়েছেন, এবং কতজন বিজেপি কর্মী মার্ডার হয়েছে 2021-এর ওই 2nd মের অভিশপ্ত রাতের পরে, সেগুলো যদি এখন বলতে বসা হয় তাহলে সেটা প্রদীপবাবুরও ভালো লাগবে না। এবং অনুপবাবু, আপনার কাছে একটা ছোট্ট আমার একটা প্রশ্ন, যেটা এই আপনি যে কথা বুঝে 93টা কেস অর্জুন সিংকে দেওয়া হয়েছিল সেই সময়, তারপরেই তো তৃণমূলে প্রত্যাবর্তন হয়েছিল, এই কি কেসের ভয় হয়েছিল বলে মনে করছেন? না, উনি কি স্ট্র্যাটেজি নিয়েছিলেন সেটা অর্জুনবাবু সবচেয়ে ভালো বলতে পারবেন, ঠিক আছে? তবে আমি আপনার কাছে জিজ্ঞেস করি, এটা কি কেসের ভয়েই কি চলে গেছিলেন? সেটা আমি কি করে বলবো যে কেসের ভয় হয়, কি মনে হয় সেটা? না, ওনার কি স্ট্র্যাটেজি ছিল সেটা উনি বলতে পারবেন। দেখুন, আমার পক্ষে তো বলা সম্ভব নয় যে ওনার স্ট্র্যাটেজি কি ছিল। ওনার কিছু স্ট্র্যাটেজি নিশ্চয়ই ছিল, প্রত্যেক পলিটিশিয়ানেরই কিছু স্ট্র্যাটেজি ছিল। এবং অর্জুন সিং বিজেপিতে ব্যাক করার পর সাথে সাথে লোকসভার টিকিট পেয়ে গেলেন, তার মানে এইটুকু তো অ্যাজুম করাই যায় যে ওনার শরীরটা তৃণমূলে থাকলেও আত্মাটা হয়তো বিজেপিতেই ছিল। মানে কারণ এরকম ভাবে বারবার আপনাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, সেক্ষেত্রে যদি এটা হতো যে এত কেসের ভয়ে, অবশ্য অর্জুন সিং তখন মানে সম্মুখেই বলেছিল, সবার সম্মুখেই অর্জুন সিং তখন বলেছিল আমার বিরুদ্ধে একাধিক কেস দেওয়া হচ্ছে, এবং তারপরে যখন তৃণমূলে চলে গেল তখন সেই কেস নিয়ে কিন্তু কথা হয়নি। তারপরে বলে দিই, আপনার বলতে সুবিধা হবে, অর্জুনদার সাথে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো পরিচয়। বিজেপি পার্টি অফিসে, কলকাতার যে পার্টি অফিস আগে ছিল আমাদের মুরলী দর্শনে, যেটা এখন উত্তর কলকাতার জেলা অফিস হয়েছে,
ওখানে বহুবার আমার সাথে তার আলোচনা হয়েছে, আমি দেখেছি বিষয়টা। উনি দল ছাড়ার আগে ওনার বাড়িতেও আমি ব্যক্তিগতভাবে দেখা করতে গেছিলাম অন্য একটা বিষয়, ঠিক আছে। তো মোটামুটি ওই যেটা আপনি অ্যাজুম করছেন আর কি, সেটার অনেকটাই বিষয়টাতে বিশেষ স্ট্র্যাটেজিগত কারণে আমার মনে হয়, সেটা আমি অ্যাজুম করছি আর কি। আর ওই যে বললাম না, টিকিটটা যখন ওনাকে দেওয়া হয়েছে, দেখুন টিকিটের বিষয়ে তো আমরা একটা যে ধরনের নেতা, তাতে আমাদের টিকিটের বিষয়টা দিল্লি থেকে ঠিক হয়, ঠিক আছে। তো আমি এখানে অথেন্টিক আপনাকে কিছু বলতে পারবো না, কিন্তু আমি যদি বিজেপি পরিচয় সরিয়ে রেখে একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে ভাবি, তাহলে যে কথাটা বললাম শরীরের আত্মার রাজনৈতিক ব্যাপারটা, বিশ্লেষকদের বক্তব্য যদি বলেন সেক্ষেত্রে এটা কিন্তু পরিষ্কার, রাজনৈতিক বিশ্লেষকদের প্রত্যেকেই বক্তব্য বিজেপির কোনো উপায় ছিল না। যদি ব্যারাকপুর কেন্দ্রে যদি লড়াই করার মতন কেউ থাকতে পারে, সেটা দ্যাট ইজ অর্জুন সিং। কারণ সেখানে লড়াই করার মতো সেই অর্থ ছিল না, কারণ ফাল্গুনী পাত্রের নাম উঠেছিল, এটাও ঘটনা, তখন ভাসছিল ফাল্গুনী পাত্রের নাম, এবং সেক্ষেত্রে অর্জুনকে তখন দিতেই হয়েছে। না বিষয়টা দেখুন, একটা সিটে অনেক প্রার্থী থাকে, ঠিক আছে। আপনি এটা বলতে পারেন না যে অর্জুন সিং যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন, আমি নিজে ব্যারাকপুরে ধরুন যেদিন কমিশনারটা ঘেরা হলো সেদিন মিছিলটা দেখুন, তার আগেও বড় বড় মিছিল ফাল্গুনী দিয়ে আমাদের রাজ্যের মহিলা মোর্চার সভানেত্রী, ঠিক আছে। আমার সাথে তার ব্যক্তিগতভাবে খুব ভালো পরিচয় ফাল্গুনীদির সাথে। এবার উনি সত্যি যথেষ্ট ভালো কাজ করেছেন, এবং উনি দাঁড়ালে আমরা ফাইট দিতে পারতাম না, এ কথাটা কিন্তু আমি মানতে পারি না। দেখুন, ভোটটা হচ্ছে, আমরা যতই বলি না কেন ব্যক্তি, ঠিক আছে, ব্যক্তির থেকে এখানে দল বড়। যেহেতু লোকসভা নির্বাচনটা সর্বোপরি নির্বাচনটা হচ্ছে কিন্তু মোদিজির দিকে তাকিয়ে, এখানে আপনি যতই মানে নিশ্চয়ই কিছু সিটে স্টলওয়ার্ড থাকে, সেসব বাদ দিয়েও আপনি যদি বলেন সামগ্রিকভাবে, যদি এক কথায় 2024-এর ইলেকশনটাকে আপনি দেখতে চান, কি দেখবেন? একদিকে নরেন্দ্র মোদী, অন্যদিকে দিশাহীন বিরোধী দল। আমি একটু আপনাদের একটু দেখিয়ে দেবো যে ব্যারাকপুর কাউগাছি 2 নম্বর এলাকার 49, 50, 51 নম্বর বুথে বিজেপি এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং, এবং বিজেপি এজেন্টদের বুথে ঢোকাতে গেলে তৃণমূল কংগ্রেস মহিলা কর্মী সমর্থকরা তাদের বাধা দেন। প্রার্থীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়। সেই চিত্রটা আমি একটু দেখিয়ে নিতে চাইব যে ব্যারাকপুর কাউগাছি 2 নম্বর এলাকার 49, 50, 51 নম্বর বুথে বিজেপি এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অর্জুন সিং, এবং বিজেপি এজেন্টদের বুথে ঢোকাতে গেলে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী সমর্থকেরা তাকে বাধা দেন এবং প্রার্থীদেরকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। যদি কোনো বক্তব্য থাকে সেক্ষেত্রে আমরা সেটাও একটু দেখে নেব যে, এবং পাশাপাশি এটাও দেখায় যে বনগাঁ লোকসভা কেন্দ্রে গেড়াপোতা প্রাথমিক বিদ্যালয়ে পুলিশের বিরুদ্ধে মহিলাদের এটা অশালীন ব্যবহার এবং গালিগালাজ করে মারধর, ছিনতাই করে বেড়ে দেওয়ার অভিযোগ। সেখানে প্রার্থী বিশ্বজিৎ দাস এবং বনগাঁ পুলিশ ডিস্ট্রিক্টের এসপি দীনেশ কুমারকে অভিযোগ জানিয়েছেন। এবং হাওড়ার লোকসভা কেন্দ্রে দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রে ষষ্ঠীতলার 25 নম্বর বুথে বিজেপি ক্যাম্পে হামলা এবং অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বাঁশ লাঠি দিয়ে ক্যাম্পে হামলা চালিয়েছে বিজেপি কর্মীদের মারধর করা হয়, ক্যাম্প ভাঙচুর করে দেওয়ার অভিযোগ, এবং সেটা অবশ্যই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, এবং সেক্ষেত্রে বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী এই ভাঙচুর করেছে এবং পুলিশের সহযোগিতা চাইলেও পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ আক্রান্তরা। আপনারা যে ছবি দেখছেন সেটা হলো হাওড়ার ষষ্ঠীতলা 25 নম্বর বুথে বিজেপি ক্যাম্পে ভাঙচুর করা হয়েছে। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বাঁশ লাঠি দিয়ে ক্যাম্পে হামলা চালিয়ে বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে এবং ক্যাম্প ভাঙচুর করে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের তৃণমূলের বিরুদ্ধে এবং পুলিশের সহযোগিতা চাইলেও পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ আক্রান্তরা, কারণ পুলিশ কোনো সহযোগিতা করেনি সেই অভিযোগ উঠেছে। আমরা যে আলোচনায় যাচ্ছিলাম এবং সেই আলোচনায় আমি প্রদীপবাবুর কাছে যাব যে প্রদীপবাবু, এই যে আজকে বিভিন্ন জায়গায় আমরা সকাল থেকে দেখলাম যে 3-4টি জায়গায় যে অর্জুন সিং বাধাপ্রাপ্ত হয়েছে এবং অর্জুন সিংকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে, কোথাও গো ব্যাক স্লোগান, যদিও সেটা আমরা দেখেছিলাম সেটা বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে সেটা দিলীপ ঘোষের সময় হয়েছিল এবং অর্জুনের সময়। এটা কি কোনো রাজনৈতিক স্ট্র্যাটেজি না মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, কোনটা বলবেন? অর্জুন সিংকে নিয়ে একটু বেশি আলোচনা করে ফেলছি। অর্জুন সিং আজকে দিনে
আর সেই রকম আলোচনা করার বিষয় নয়। কারণ অর্জুন সিং এর বিনাশকাল শুরু হয়ে গেছিল গত যেদিনকে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিল। আজকে তার শেষ পজিশন, শেষকৃত্য সম্পন্ন হবে 4 তারিখ। যাই হোক, রাজনৈতিক অবশ্যই তার নয়, তার আমি কখনোই কামনা করতে পারি না। তার রাজনৈতিক জীবনের শেষকৃত্য সম্পন্ন হবে 4 তারিখ। এবার বিষয়টা হলো যে পুলিশ কিংবা সেন্ট্রাল বাহিনী যেভাবে কাজ করছে, আপনারা এখনো এই পয়েন্ট আউটই করলেন না। উলুবেড়িয়ায় আমার কাছে যা খবর যে উলুবেড়িয়ায় একটি গ্রামে সেন্ট্রাল বাহিনীর লোকেরা গত রাত্রে মদ্যপান করে আজকে গিয়ে সকালবেলা তাদের বুথ সামলানোর কথা, সেখান থেকে গিয়ে একজন মহিলাকে বাড়ি থেকে তুলে এনে মলস্টেশন করছে। গতবারের সেন্ট্রাল বাহিনীর কাজ শীতলকুচিতে, সেটা আমরা দেখেছি। এবার তো এসে সরাসরি মহিলাদের ওপর হাত দিচ্ছে। এটা নিয়ে আপনারা কেউ বলছেন না। আপনি সকাল থেকে ছিলেন, আপনি হয়তো দেখেননি, এটা সকালবেলার ঘটনা আমরা দেখিয়েছি এবং সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সেটাও আমরা শুনিয়েছি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুর্ভাগ্য এই আলোচনায় আসেনি। অবশ্যই আলোচনায় এসেছিল, আপনিও ছিলেন তখন। হ্যাঁ, আলোচনায় হয়েছে আমাদের, এটা আমরা ছবিটা দেখেছি। আমি আবার একবার বলবো যে এই ছবিটা যদি একটু দেখানো সম্ভব হয় এবং সেক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যদি বক্তব্যটা একটু চালিয়ে শোনানো হয়, কারণ সেক্ষেত্রে প্রদীপবাবুর বক্তব্য যে আলোচনাটা হওয়া উচিত ছিল এবং আলোচনাটা অবশ্যই আলোচনা হওয়া উচিত এবং সেন্ট্রাল বাহিনীর বিরুদ্ধে, এবং সেই যদি ঘটনা এটা ঘটে থাকে এবং ঘটেছে অবশ্যই, সেক্ষেত্রে কল্যাণ ব্যানার্জি অভিযোগ তুলেছিল। এটা যদি সম্ভব হয় একটু আমি পিসিআরকে বলবো একটু চালিয়ে আর একবার শোনানোর জন্য। এর পিসিআরকে বলবো যদি একটু চালিয়ে শোনানো যায়। জাঙ্গিপাড়াতে বিড়ালা গ্রামে, আটপুরের বিড়ালা গ্রামে একজন জোয়ান মদকে একজন মহিলাকে কটূক্তি করছিল, মহিলাটা ঘরে ঢুকিয়েছিল, তারপরে সেই মহিলার ঘরের মধ্যে ঢুকে তাকে মলেস্টেশন। তো এই তো হচ্ছে সিআইএসএফ জওয়ানদের দিয়ে সমস্ত হচ্ছে। এটা তো আমরা বারবার বলছি, এটা তো ইলেকশন কমিশনকেও বলেছি। হাইকোর্টে যখন আমি মামলা করছিলাম তখন তো আমি বলেছিলাম শীতলকুচির ঘটনা দিয়ে, যে এই যে মহিলাদের উপরে একটা অত্যাচার করার টেন্ডেন্সি বর্ডার সিকিউরিটি ফোর্সে মানে সেন্ট্রাল ফোর্সেস রয়েছে। যাই হোক, কিন্তু এটা তো ঠিক না। এটা তো কে আজ সহ্য করবে যে আমার বাড়ির মেয়ের উপর অত্যাচার হবে? এদের হাতেই তো নিরাপত্তার দায়িত্ব। নিরাপত্তাটা তো যেই রক্ষক সেই ভক্ষক হয়ে গেছে। মোদির লোক না, যেমন মোদির তেমনি তার ফোর্স, যেমন অমিত শাহ তার তেমনি ফোর্স। আর কি করা যাবে? এইসবই তো গুজরাটে করেছিল। আমি একটু অনুবাবু হাত তুলেছেন, অনুবাবু কি বলতে চাইছিলেন? দেখুন, যে কোনো সিকিউরিটি ফোর্স, ঠিক আছে, তারা যদি মহিলাদের উপর অত্যাচার করে, শুধু সিকিউরিটি ফোর্স বলে নয়, সারা ভারতবর্ষের মধ্যেই মহিলাদের উপরে অত্যাচার বা এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। এবং আমি আপনাকে একটা কথা বলি, এই যে বিএসএফ বা সিআরপিএফ অমুক তমুকের ক্ষেত্রে যেটা শোনা যায় না আমাদের, যে এরকম একটা ঘটনা ঘটেছে, ওদের কিন্তু মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কঠোর শাস্তি হয়। আপনি যদি কঠোর শাস্তি হয় বলতে ওদের যে কোর্ট অফ মার্শাল যেখানে হয় আর কি, সেখানে কঠোরভাবে শাস্তি দেওয়া হয়, ঠিক আছে তো। এবং ঘটনাটা দাঁড়িয়েছে কি, এইবার আমি আসছি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায়। উনি একটি মলেস্টেশনের ঘটনার বর্ণনা দিচ্ছেন আর ওনার 32 পাটি দাঁত বেরিয়ে থাকছে, হ্যাঁ। এবং উনি ঠিক ওই আসলে কি বলুন তো, ওই কানাইয়া কুমাররা যেরকম বলেছিলেন না যে ইন্ডিয়ান ফোর্স রেপিস্ট, সেইটাকে সেই ধরনের দাগিয়ে দেওয়ার মতো যে কথাটা বললেন ওনার ইলেকশনকে কেন্দ্র করে আর কি, মানে একটু সস্তা হাততালির জন্য। আর ওনার আশেপাশের যারা দেখলাম জাঙ্গিপাড়ায়, তারাও একটু হাততালি দিল। যে তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনী সন্দেশখালিতে শেখ শাহজাহানরা, শিবু হাজরা, তার সাথে উত্তম সর্দার, যারা নিজেদের নাম ভারিয়েছে, সনাতনী নাম নিয়েছে, যারা কোনোটাই সনাতনী নয়, তারা দিনের পর দিন রাত 12টার সময় মহিলাদেরকে পার্টি অফিসে ধরে এনে পিটে খাওয়ার দাবি জানিয়েছে। যারা ওখানে শয়ে শয়ে মহিলারকে আপনার তাদের সাথে ধর্ষণ করেছে, তাদেরকে
তাদের পার্টির লোক আজকে সিআরপিএফ নিয়ে যখন বক্তব্যটা দিচ্ছে, ওনার লজ্জা থাকা উচিত। একজন সাংসদ উনি মাননীয়, উনি একজন মহিলার মলেস্টেশন নিয়ে কথা বলছেন, ওনার 32 পার্টি দাঁত বেরিয়ে রয়েছে। এইটা একটা মানে নক্কারজনক ঘটনা। আর এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো ওনার কথাবার্তার যা ছিরিজাত, মানে একজন এত ভালো আইনজীবী, ওনাকে আইনজীবী হিসেবে আমি কিন্তু খুব শ্রদ্ধা করি, কিন্তু ওনার কথাবার্তা এরকম হবে একটা ইলেকশনের সময়? এইভাবে একটা মলেস্টেশনের কথা বলছেন উনি দাঁত বের করে, মানে এটা একটা কি বলবো আর এই ধরনের। আর ওই যে সাথে মানে যেমন মোদির ফোর্স তেমনি অমিত শাহ ফোর্স, মানে ওরা ইন্ডিয়ান আধা সামরিক বাহিনী না মোদির আধা সামরিক বাহিনী না? ওনারা যে ওতটা নেন সেটা কি মোদির নামে নেন? এটা কি নাৎসি জার্মানি নাকি? নাৎসি জার্মানিতে হিটলারের নামে ওত নিতে হতো, নাৎসি বাহিনীকে এসএস কমান্ডোদের নিতে হতো, আপনার ওতটা নিতে হতো হিটলারের নামে। এখানে কি সেটা হয়? এখানে সংবিধানকে সামনে রেখে ভারতবর্ষের সংবিধানের শপথ নিতে হয় যে আর্মি, আমরা ভারতীয় আর্মির সারা পৃথিবীতে এত নাম, এই যে বিভিন্ন যে ইউনেস্কো যেগুলোতে নিয়ে যায়, যে আফ্রিকার বিভিন্ন দেশে আমরা জানি জাতি দাঙ্গা হতেই থাকে, সেখানে ভারতবর্ষের বাহিনীর কাজ সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো। এটা আমি বলছি না, এটা রাষ্ট্রসংঘ বলছে। আর উনি সেই রকম একটা ডেকোরেটেড ফোর্সকে, আরে একটা দুটো ঘটনা হয়েছে এবং তার যদি ব্যবস্থা না নেওয়া হয় সেটাও নিন্দনীয়। যে ঘটনা ঘটেছে সেটা 100 বার নিন্দনীয়, তার 100 বার ব্যবস্থা উচিত। কিন্তু এটা জেনারেলাইজ করে একটা আর্ম ফোর্সকে এইভাবে দাগিয়ে দিয়ে সস্তার রাজনীতি করা, যারা বাংলাদেশ থেকে ক্রিমিনাল নিয়ে আসে, যারা বাংলাদেশে গিয়ে জামাত ইসলামের সাথে মিটিং করে, যারা আজকে একটু আগে প্রদীপবাবু ভদ্রলোক উনি সাধু সন্তদের কথাটা নিয়েছিলেন, আজকে প্রদীপবাবু যে সাধু সন্তদের নাম নিচ্ছেন, আজকে কার্তিক মহারাজকে, আজকে ভারত সেবাশ্রম সংঘকে, কিভাবে উনি ওনার নেত্রী কোন জেহাদি শক্তিকে উস্কানি দেওয়ার জন্য আজকে ভারত সেবাশ্রম সংঘকে উনি দোষারোপ করেছেন। কার্তিক মহারাজের মতো একজন মহারাজ, যিনি বেলডাঙায় যেখানে দুর্গাপুজো বন্ধ করে দেওয়া হচ্ছিল, উনি রুখে দাঁড়িয়েছেন জিহাদিদের বিরুদ্ধে। সেইটা কি মাননীয় মুখ্যমন্ত্রীর কি গাত্রদাহের কারণ? সেটাই কি তার গাত্রদাহের কারণ? ওখানে তো উনি একটা পশ্চিম বাংলাদেশ প্রতিষ্ঠা করে রেখেছেন, সেটা নিয়ে কোনো কথা নেই। এনারা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যত কথা আর্ম ফোর্স নিয়ে। প্রদীপবাবু কি বলছিলেন বল। আমি যেটা বলতে চাই, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাসিটা ওনার খুব লেগে গেছে। তা কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন নরেন্দ্র মোদী অমিত শাহকে নিয়ে, সেটা ইন্ডিয়ান ফোর্সকে কলঙ্কিত করা হচ্ছে, সেটা বললেন, অসাধারণ। কিন্তু তৃণমূল পুলিশ যখন পুলিশ ফোর্সে কেউ চাকরি পায়, তখন কি ওর কি মমতা ব্যানার্জির নামে নেয়, কিংবা তৎকালীন কি জ্যোতিবাবুর নামে নিতেন নাকি? ও যে পুলিশ ফোর্সে চাকরির জন্য যে ওত নিতে হয়, সেটা কি জ্যোতি বসু নামে কিংবা বুদ্ধদেব ভট্টাচার্যের নামে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে নেয়? কিন্তু তিনি যে তারা যেহেতু মন্ত্রী থাকে, সেই অবস্থায় সেই প্রশাসনিক সমস্ত দায়ভার তাকে নিতে হয়। এই দায়ভার রাজনৈতিক ক্ষেত্রে সারা ভারতবর্ষের সমস্ত ফোর্সের দায়ভার অমিত শাহকে দিতে হবে। সেই সমস্ত কৃতকর্মের জন্য আজকে স্বরাষ্ট্র দপ্তর এই পাকিস্তান, এই দুষ্কৃতি আর কি ভাষা ব্যবহার করলেন, সেই সব ভাষা ব্যবহার করে পালিয়ে যেতে দেব না আর এই বিজেপির লোকেদের। আমার কথা, আপনি যখন ন্যায়ের কথা বলবেন, তখন যে তোমার মণিপুরের যে মহিলাকে মৎস্য হরণ করা হয়েছে, যেভাবে উলঙ্গ করা হয়েছে, সেটা যেমন তেমন তোমার বিজেপি এমপি দীর্ঘদিন এমপি থাকার পরও তার প্রতি শ্লীলতা হানির পরও, পদক ফেরত দেওয়ার পরেও তাদের যখন ঘুষ হয় না, তার দায়ভার প্রধানমন্ত্রীকেই নিতে হবে, তার দায়ভার অমিত শাহকেই নিতে হবে। আর আজকে যে এই যে কলার ধরে বেঁচে যে বড় বড় কথা বলে, দুটো চারটে ভাষা ব্যবহার করে জঙ্গি, তারপরে কি আর কি ব্যবহার করলেন, সেটা বলে পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। শুনে নিন, যখন আমাদের কোন সাধু সন্ত মহারাজদের প্রতি আমাদের যে অগাধ আস্থা, তাদের যে সম্মান করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় যখন দায়িত্ব নিয়ে কোনো একজনকে আক্রমণ করেছেন, তাহলে তার কাছে সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ আছে, কোন সাধু সন্ত তাদের লোভ আর কিছু তাদের মানসিক অবস্থার চরিতার্থ করার জন্য, মানসিক স্বার্থ চরিতার্থ করার জন্য যখন কোন একটি রাজনৈতিক দলের পক্ষে কাজ করে,
তখন কিন্তু সে সাধু সন্তের মতো কাজ করে না। আজকে যে ভারত সেবা দেশ কি মহারাজের সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, তার কাছে ওনার কাছে সুনির্দিষ্ট তথ্য আছে, সেই জন্য বলেছেন। এবং আমরা কোনো সাধু সন্তকে অপমান করি না, তারপরেও যখন উনি এই কথাটা বলেছেন তখন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই বলেছেন। সুতরাং উনি সমস্ত সাধু সন্তদের টেকা নিয়ে বসে আছে নাকি বিজেপি? ওনারা ওনাদের টেকা নিন, কোনো সাধু সন্তের টেকা নিতে হবে না বাংলার, এবং বাংলার কোনো কিছু টেকা আপনাদের নিতে হবে না। কারণ আপনারা এই বাংলার একটা অযাচিত শরীরের অংশ মাত্র, সেটা 4 তারিখের পর সেটা কেটে ফেলে দেবো আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে। আপনাদের কোন রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তি এবং আপনাদের যে সংগঠন আছে আরএসএস, তাদেরকে আমরা কোনো ক্লাব সংগঠন বলেও মনে করি না। আপনারা কাউকে আঙুল দিতে গেলে আপনাদের কাছে নীতি কথা শিখতে যাব না আমরা, আর আপনার নীতি কথা আপনার শেখাতেও যাবেন না বাংলাকে। আমি অনুভবের কাছে যাবো। অনুভব, না আমি ওনাকে একটা কথা বলি, ওনার খুব গাত্রদাহ হচ্ছে তো। আচ্ছা, বঙ্গীয় ইমাম পরিষদ এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে প্রকাশ্যে, তার চিঠি আপনাকে আমি এখনই দেখাতে পারি। তহা সিদ্দিকী সনাতনীদের সম্পর্কে কি মন্তব্য করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে তো, তা এগুলো নিয়ে তথ্যটা ওনার কাছে নেই। মিঠা মিঠা গপ গপ, আর যখনই আপনার ব্যাপারটা তেতো হবে তখনই থুথু। উনি বড় সনাতনী হয়ে গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো সনাতনী না। আমি আপনার মধ্যে বলিনি, কিন্তু আপনি ওই বলতে দিন, তারপর আপনি অবশ্যই আপনার কাছে যাব। আমি বলুন, আপনাকে আমি যথেষ্ট রেসপেক্ট করি। বলুন। হ্যাঁ, এবার যেটা আমি কোথায়, উনি যেটা বললেন মণিপুরের ঘটনা 100 বার খারাপ হয়েছে, 1000 বার খারাপ হয়েছে, সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জিনিসটা কন্ট্রোল করা হয়েছে। আমরা জানি যে নর্থ ইস্টের রাজ্যগুলোতে বিভিন্ন রকম সামাজিক প্রবলেম রয়েছে, এবং মণিপুরের প্রবলেমটা আমি পুরোই জানি। মেইতি কুকি নিয়ে এখন বলতে গেলে বহু সময় চলে যাবে, এবং এইভাবে কোনো জাতি নাম নিয়ে বলাটাও অনুচিত, ঠিক আছে? কারণ ওখানে একটা যে সমস্যাটা রয়েছে, কারণ যেদিন মণিপুরে এই ঘটনাটা ঘটে না, মানে প্রকাশ্যে আসে, তখন আমি চেরাপুঞ্জিতে ছিলাম, মেঘালয় পাশে। এবার ওখানেও কিন্তু প্রচুর মণিপুরের লোকজন বাস করে, ঠিক আছে? তাদের মধ্যে আমি রিপারকেশন দেখেছি। আমি যেদিনকে ওখান থেকে বেরিয়ে এসেছি তারপর দিনই শিলংয়ে আপনার যেটা মেন মুখ্যমন্ত্রী অফিস, সেটা অ্যাটাক হয়েছিল। আমি একদিন আগে বেরিয়ে এসেছিলাম। তো যাই হোক, ওই পিরিয়ডটা আমি ওখানে ছিলাম। আমি যখন দিকি হচ্ছে নর্থ ইস্টে, আমি ব্যাপারটা ওখানকার স্থানীয় লোকের সাথে কথা বলে জেনেছি। অত্যন্ত দুঃখজনক ঘটনা, অত্যন্ত নিন্দনীয় ঘটনা, কিন্তু যেটুকু রেস্টেন হয়েছে এখনো পুরো পিস আসেনি, সেটা একটা লং প্রসেস। সেই যে পিস যতটুকু এসছে সেটা কিন্তু ইন্ডিয়ান আর্মির জন্য। এইবার আমি পুলিশের কথা বলি, উনি পুলিশের কথা বলেছেন, একদম অরিজিনাল সঠিক কথা বলেছেন। কি বলেছেন? যে পুলিশের ওত্ত সেটাও সংবিধানে নেওয়া হয়, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। এবার আর্মি আর পুলিশের মধ্যে কার্যপদ্ধতি বা মানুষ হিসেবে না, ডিফারেন্সটা কোথায়? একজন পুলিশ ভালো, তার যে পরিমাণ রাজনৈতিক প্রেশার থাকে, একজন আর্মি অফিসার বা আর্মির জওয়ানের কিন্তু সেই রাজনৈতিক চাপ থাকে না। কারণ বিষয়টা কি হয়, পুলিশ দীর্ঘদিন ধরে একটা থানা অপারেট করে, সেখানে ক্রিমিনাল অপারেট করে। আপনার রাজনৈতিক যে প্রেশারটা, আমি বারাসাতে আছি, তো আমি বারাসাত থানাটা সম্পর্কে খুব ভালো করে জানি। আমি এখানে আপনাকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, বারাসাত থানা থেকে এই ভোটের আগে বারাসাতের আপামর জনগণ জানে, এমন এমন মানুষ থানায় ছিলেন, তারা যথেষ্ট, এবং আপনি যেহেতু বারাসাত সাংবাদিক, আপনি নিজে জানবেন, যথেষ্ট সুন্দরভাবে বারাসাতের প্রশাসনিক ব্যবস্থা, আইন শৃঙ্খলাটা দেখেছেন বেশ কিছুদিন আগে অবধি। কারণ আমি আমার এক আত্মীয়ার চুরির বিষয় নিয়ে গেছিলাম, অত্যন্ত সুন্দরভাবে সেটার সমাধান করেছিলেন। কিন্তু ঠিক ভোটের আগে পুরো পুলিশের সেটআপটা পরিবর্তন করেছেন। কারণ কি? ইলেকশনকে লক্ষ্য রেখে। এবং বেশ কিছু কনস্টেবল আছে যাদেরকে আমি যেটুকু জানি সাসপেন্ডও করা হয়েছে, কারণ তারা ভালো কাজ করছে। এবার আমরা কিন্তু সমস্ত পুলিশের এগেনস্টে বলছি না, আমরা এখনো বিশ্বাস করি পশ্চিমবঙ্গের অধিকাংশ পুলিশ সৎ, কিন্তু রাজনৈতিক প্রেসারে
এবং এই তৃণমূল নামক দলটি, এবং এর জন্মদাতা কিন্তু সিপিএম, এর জন্মদাতা সিপিএম। আমি কিন্তু তৃণমূলকে এর জন্মদাতা বলছি না। এই যে পুলিশের যে পলিটিসাইজেশনটা হয়েছে, আমি অনেকগুলো রাজ্যে গেছি, আপনারা সাংবাদিক, আপনাদেরও প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বলতে পারবেন যে পুলিশের পলিটিসাইজেশন ওয়েস্ট বেঙ্গলে যেভাবে হয়েছে, বিশেষ করে তাদের কাজটা করতে দেওয়া হয় না। অনেকেরই কাজের সদিচ্ছা আছে, আমি কিন্তু বারবার বলছি যে পুলিশ যথেষ্ট এফিসিয়েন্ট অফিসার এখানে আছে। আপনি কোনো একটা নন পলিটিক্যাল কেস নিয়ে যান, তারা সমাধান করে দেবে, অনেক ক্ষেত্রে দ্রুততার সাথে সমাধান করে। কিন্তু এই রাজনৈতিক ক্ষেত্রে তাদের যে অসম্ভব প্রেশারের মাধ্যমে কাজ করতে হয়। কারণ কি, এর উৎস যদি ওই 2012 সাল না 11 সালের ঘটনা, ওই থানাতে ছাড়াতে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের লোককে উনি যদি চলে না যেতেন, ওই যে এই হুলিগানসদের যে বার্তাটা দেওয়া হয়েছে না, তার জন্য আজকে পুলিশের ক্ষমতা নেই যে তৃণমূল কংগ্রেসের কেউ কিছু করলে সেটাকে রোখার। আর আমি বারবার প্রদীপবাবুকে অনুরোধ করব, কল্যাণবাবু যেটা বলেছেন, দেখুন আর্মড ফোর্স, ভারতীয় সেনাবাহিনী মর্যাদা সম্পন্ন, এবং দুটো ওয়ার্ল্ড ওয়ার যেখানে লড়েছে, যেখানে এই ধরনের, আমি ওয়ার্ল্ড ওয়ারের হিস্ট্রি গুলে খাওয়া আমার। আপনার একই সাথে জার্মানি যখন রাশিয়া অ্যাটাক করলো, রাশিয়া যখন বার্লিন দখল করলো, তাদের দুই দলেরই আর্মি বার্লিন নারী প্রধান শহরে পরিণত হয়েছিল। 2 লক্ষর বেশি রেপ 4 দিনে হয়েছিল বার্লিন শহরে, রাশিয়ানরা করেছিল। আবার যখন জার্মানরা যখন স্ট্যালিনগ্রাড দখল করে, তখন কি হয়েছিল সেখানে, বা লেনিনগ্রাডকে যখন আটকে রেখেছিল। কিন্তু প্রথম মহাযুদ্ধের ঘটনা তো এরকম প্রচুর, এই ধরনের যুদ্ধের টাইমে ঘটনা ঘটেছে, রেপ, শ্লীলতাহানি যেগুলো বলছেন, এগুলো প্রচুর ঘটেছে, প্রচুর, অসংখ্য, গুণে শেষ করা যাবে না। জাপানিজ আর্মি কোরিয়াতে যা করেছে, বার্মায় যা করেছে, মানে অচিন্তনীয়, আপনারা কল্পনা করতে পারবেন না। নানকিং রেপ, যেটা পৃথিবী বিখ্যাত কুখ্যাত ঘটনা আর কি, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি ভারতবর্ষের সেনাবাহিনী 2টো মহাযুদ্ধে তাদের বিরুদ্ধে এই ধরনের ঘটনা অত্যন্ত কম। এবং আমি বারংবার বলছি, আমেরিকানরা বিশ্বযুদ্ধ জেতার পর আমেরিকায় ফিরে প্রকাশ্যে রেপ করেছে আমেরিকানদের, আপনি তখনকার দিনের জার্নাল পড়ে দেখুন। কিন্তু ওই জন্যই আমি বলছি, কোথায় যে ঘটনা, একটা ঘটনা ঘটলে, একটা মহিলার সম্মানহানি হলেও সেটা দোষের। কারণ এক দ্রৌপদীর বস্ত্র হরণের জন্য এই ভারতবর্ষের সনাতনী জমিতে মহাভারত রচিত হয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণকে অবতীর্ণ হতে হয়েছিল। সে একটা ঘটনাও নিন্দনীয়, কিন্তু সেই ঘটনাটাকে কেন্দ্র করে ভারতীয় আর্ম ফোর্সের বিরুদ্ধে ওই দাঁত বার করা মন্তব্যকে আপনি দয়া করে সমর্থন করবেন না। আমরা সকাল থেকেই রয়েছি এবং আলোচনায় রয়েছি, কিন্তু এই মুহূর্তে আমরা একটা ছোট্ট বিরতি নেব। বিরতির পরে আবার ফিরে আসব। আপনারা দেখছেন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা, সঙ্গে থাকুন।